আজকের এই কুমলুঙে যে বিশাল মাত্রার যে জনসভা, যে থানসা র্যালি, এই র্যালিতে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের তিপ্রামতার যিনি ফাউন্ডার, যিনি একটু আগে ওনার জ্বালাময়ী বক্তব্য এখানে রেখেছেন, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে এবার লোকসভার আসন্ন লোকসভার যিনি মনোনীত প্রার্থী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী বিজয় রাঙ্কল, প্রেসিডেন্ট ত্রিপুরা মথা, এবং শ্রী প্রেম কুমার রিয়াং, প্রেসিডেন্ট আইপিএফটি। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের সমস্ত যারা মন্ত্রীগণ আছেন, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সিএম টিটিএডিসির শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়াজি এবং চেয়ারম্যান টিটিএডিসি শ্রী জগদীশ দেববর্মা মহোদয়, এবং যারা বিধায়ক বিধায়িকারা এখানে উপস্থিত আছেন, এবং এখানে বিশাল সংখ্যায় যারা তিপ্রামথার কার্যকর্তারা এখানে এসেছেন, আইপিএফটির যারা কার্যকর্তারা এসেছেন, এবং ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা এখানে এসেছেন, এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, সত্যি আজকে এখানে আসার পর একটা নতুন দৃশ্য আমার কাছে পরিগণিত হয়েছে, যে কি আমরা এতদিন ধরে আমরা দেখেছি আর কি আমরা এখানে আসার পর কি বুঝলাম। এখানে এসে এতটুকু আমরা বুঝেছি, আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয় যেদিন 28 তারিখ আমরা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়ের জন্য আমরা ওখানে পূর্ব আসনে যে ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন করা হয়েছে, সেখানে প্রায় 40 থেকে 45 হাজার লোকের সমাগমে সেখানে আমরা সেই মনোনয়ন দাখিল করেছি। সেখানে উনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তিপ্রামথা এখন তিন শক্তি ত্রিশূল হয়ে গেছে। এখন এই ত্রিশূল ত্রিপুরা রাজ্যে তার স্থাপনা হয়ে গেছে, এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা আগামী দিন হবে। সেদিন সেই কথাটা উনি বলেছিলেন। আজকেও আমি দেখলাম যে তার যে কথাটা উনি বললেন যে আবি তো টেইলার হ্যাঁ, পিকচার তো আবি বাকি হ্যাঁ। আমরা তো নিশ্চয়ই সেই ফুল পিকচার আমরা এই তিন দল মিলে আমরা নিশ্চয়ই আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তৈরি করব। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আমাদের পার্টির তরফ থেকে বারবার বলা হয় যে প্রথমে দেশ, তারপর হচ্ছে পার্টি, তারপর হচ্ছে আমি নিজ। আমি কে? দেশকে আগে ভালোবাসতে হবে, তারপর পার্টিকে ভালোবাসতে হবে, তারপর নিজেকে ভালোবাসতে হবে। এই হচ্ছে মূল মন্ত্র আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই কথাটা বলেন, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজি এই কথাটা সবসময় বলেন। এবং সেই দিশায় আজকে দেশ চলছে, দেশ সেইভাবে চলছে। বলছে লাস্ট মাইলে যে ব্যক্তি এখনো সেই সুযোগ সুবিধা পায়নি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের গ্যারান্টি নিচ্ছেন। সেই গ্যারান্টি উনি দিচ্ছেন এবং বলছেন আমি যে কথা বলছি তারও যাতে সেই ফুলফিল হয় তারও গ্যারান্টি দিচ্ছি। আপনারা সবাই জানেন বিকশিত ভারত সংকল্প যাত্রা, সেই গাড়ি আমাদের এখানে ত্রিপুরাতে 16টার মতো সেই সিডির গাড়ি এখানে পাঠিয়েছেন। সমস্ত গ্রামে জিপি, বিসি এবং সমস্ত আমাদের মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত, আমাদের ব্লকে 58টা ব্লকে সমস্ত জায়গায় সেই গাড়িগুলো গেছে বিকশিত ভারত সংকল্প যাত্রার গ্যারান্টির গাড়ি। অর্থাৎ কি বলছেন উনি, যে আমি গ্যারান্টি দিচ্ছি সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস, তার গ্যারান্টি উনি
দিচ্ছেন। আজকে এখানে যারাই উপস্থিত আছেন, আমার মা ও ভাই ও বোনেরা, সবাইকে আমি এই কথাটাই বলবো যে আমাদের বিশ্বাস, আমাদের আস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আছে। আমি নিশ্চিত যে আগামী 19 এপ্রিল এবং 26 এপ্রিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে দুই ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়েছেন, প্রধানমন্ত্রীর হাত যদি আমরা শক্তিশালী না করি, দেশ যদি শক্তিশালী না হয়, কোনো অবস্থায় কেউ শক্তিশালী হতে পারবে না বন্ধুগণ। সেই কারণে আমি বলছি, বিপুল ভোটে আমরা গত ইলেকশনে 2019 আমরা জিতেছি, কিন্তু আমি আশা করি যে পরিমাণের লোক আমরা পশ্চিম আসনেও দেখেছি, প্রায় 40,000-এর মতো লোক আমাদের সাথে, আমাদের পার্টি থেকে আরম্ভ করে সব পার্টির থেকে, আমাদের এই তিনটা পার্টি এবং জনসাধারণ আমাদের সাথে পায়ে হেঁটে, আমাদের হরিয়ানা থেকেও প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও এসেছিলেন। তিনি এসে অবাক হয়ে গেছেন যে এরকম ছোট্ট একটা ত্রিপুরা এইভাবে জনঢল বয়ে গেছে। আমি ত্রিপুরার বহু জায়গায় যাই, সব জায়গায় মানুষের রেসপন্স আমি দেখি। মানুষ আমাদের মোদিজির উপর বিশ্বাস রেখেছে, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারের উপর বিশ্বাস রেখেছে। একটা রেসপন্স আমি দেখতে পেয়েছি। এখানেও আসার পর সেই রেসপন্স আমি দেখতে পাচ্ছি। বন্ধুগণ, বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাসের উপর ভিত্তি করে আমাদের যে মহারাজা বীর আমাদের প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয়ের সাথে যখনই কোনো সমস্যা হয়েছে, উনার সাথে আমার প্রায়শ টেলিফোনে কথাবার্তা হয়েছে, ফিজিক্যালিও উনার সাথে আমি কথা বলেছি। অনেক কিছু যে সমাধান, সেই সমাধানের চেষ্টা আমরা করেছি এবং শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে 11টার মতো যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত অ্যাকর্ড হয়েছে নর্থ ইস্টার্ন রিজিয়নে, তার মধ্যে এখন আরেকটা যুগ হয়েছে, সেটা হচ্ছে তীব্রামথার সাথে ভারত গভর্নমেন্ট এবং ত্রিপুরা গভর্নমেন্টের যে এই ঐতিহাসিক চুক্তি। বন্ধুগণ, সত্যি উনি বলেছেন যে এখন শুধুমাত্র ট্রেইলার আর পিকচার বাকি। আমি নিশ্চিত যে আগামী দিন সেই পিকচার আপনারা দেখবেন এবং সেই পিকচার, অনেক সময় খারাপ পিকচারও অনেক সময় হয়, কিন্তু গুড পিকচার আপনারা দেখবেন, ভালো পিকচার, যে পিকচার দেখে আপনারা বলবেন না সত্যিকারের অর্থে আজকে আমরা শান্তিতে আছি, আমাদের কথা কেউ ভাবছে। এখানে বিস্তারিত আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রার্থী বলেছেন, আমাদের রাজীব বাবুও বলেছেন এবং বুবাগ্রাজি যেভাবে আপনাদের সামনে বলেছেন, আমি সত্যি আপ্লুত। ওনার যে ভাষণের যে কথাগুলো উনি বললেন, আজকে আমাদের সত্যি চিন্তার বিষয় যে কিভাবে এই কংগ্রেস সিপিএম এতদিন ধরে এই জনজাতিদের ওদেরকে শোষণ করেছে, আমি বলবো শোষণ করেছে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যশস্বী গৃহমন্ত্রী সেটা বুঝতে পেরেছেন, প্রধানমন্ত্রীজি বুঝতে পেরেছেন। তবেই এই কথাগুলো যেটা এখানে বলা হলো, তবেই উনি এই কথা বলছেন যে আগামী দিন সুনেরা দিন আনেওয়ালা হ্যায়, ये तो मैं बोल सकता हूं अभी। বন্ধুগণ, কংগ্রেস সিপিএম তারা কোন মুখে আজকে একসাথে ওরা এই অশুভ শক্তির বিরুদ্ধে আজকে আমাদের কথা বলতে হবে, ওদেরকে জবাব দিতে হবে। জবাব কিভাবে দেবেন? এই যে আমাদের গণতন্ত্রতে ভোটের মাধ্যমে, ভোটের বাক্সে, আজকে এতদিন ধরে জনজাতিদের ভোটের বাক্সে রূপান্তরিত করেছিল, কিন্তু এখন মানুষ বুঝে গেছে, এখন বুঝে যাচ্ছে সবাই যে সত্যিকারের অর্থে যদি জনজাতিদের উন্নয়ন করতে হয় সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজি করতে পারবেন। আমাদের রাষ্ট্রপতি এখন একজন আমাদের জনজাতির মহিলা, আপনারা সবাই জানেন। একের পর এক আমি এখানে বিস্তারিত পুরো নিয়ে এসেছি, সময়ের কারণে আপনাদের যাওয়ার সময় হয়েছে। এখানে এক এক বিষয় আপনারা দেখেছেন যে জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন, উনাদের জন্য যেভাবে চিন্তা করেন, একমাত্র উনার উপরে ভরসা করা যায় যে আগামী দিন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস ও তার প্রয়াস করবেন। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন? এই যে ইলেকশন শুধুমাত্র রাজ্যের ইলেকশন না, এই ইলেকশন আমাদের ভারতের কি অবস্থা হবে তার ইলেকশন। সেখানে নীতি নির্ধারণ হবে। আমাদের এখানে কি ড্রেন নেই, কারো রাস্তা নেই, কারো চাকরি নেই, সেই ইলেকশন না, সেটা হচ্ছে অ্যাসেম্বলির ইলেকশন কিন্তু বা মিউনিসিপ্যালিটি ইলেকশন। কিন্তু এই ইলেকশন হচ্ছে সর্বভারতীয় ইলেকশন, লোকসভার ইলেকশন। নীতি নির্ধারণ হবে। বন্ধুগণ, আমি সেই কথাই বলছি, প্রধানমন্ত্রীজি যে কথাটা বারবার বলছেন, মেরে মিট্টি মেরা দেশ। আপনারা ভাবুন একবার কি স্লোগান উনি দিয়েছেন, মেরে মিট্টি মেরা দেশ। আমাদের সমস্ত জায়গার, সমস্ত ত্রিপুরার থেকে, ভারতবর্ষের সব জায়গা থেকে
মাটি নিয়ে আমরা কর্তব্য পথে সেখানে অমৃত বাটিকা উনার যে আহ্বানে আমরা বানিয়েছি, ত্রিপুরাতেও আমরা অমৃত বাটিকা বানিয়েছি। আমরা কোনোদিন নিজের মাটি সম্পর্কে আমরা জানতাম না, আমরা মাদারল্যান্ড বলি, পৃথিবীর কোথাও মাদারল্যান্ড বলে না, ফাদারল্যান্ড বলে, কিন্তু একমাত্র ভারতবর্ষে মাদারল্যান্ড বলে আমরা সম্বোধন করি। এই মাকে আমাদের নমন করা উচিত, আমরা সেইগুলো কিন্তু জানতাম না। প্রধানমন্ত্রী যে আমাদের বলেছেন দেশকে আগে ভালোবাসতে হবে, যখন উনি বললেন যে হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, আমরা আগেও পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ উড়িয়েছি, কিন্তু উনি যখন বললেন যে সবাইকে ফ্ল্যাগ নিয়ে, ফ্ল্যাগ কিনে, নিজের পয়সা দিয়ে কিনে সেটা উড়াতে হবে, এর অর্থ কি? যারা এই দেশকে স্বাধীন করার জন্য বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়ার জন্য উনি বলছেন। কি রকম একজন লিডার আমরা পেয়েছি। G20 তো আমরা দেখেছি সমস্ত লোক মাননীয় প্রধানমন্ত্রীজিকে যে উচ্চ গ্রামে উনাকে ডেকেছে, কেউ প্রধানমন্ত্রীজির পায়ে ছুঁয়ে প্রণাম করতে আসে, কেউ মিস্টার বস করে উনাকে সম্বোধন করে। এই হচ্ছে আমরা ভাগ্যবান, এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। বন্ধুগণ, আমরা জানি যে 75 সীমান্ত গ্রাম, কি বলছেন উনি? 75 সীমান্ত গ্রাম, 75 বছর দেশ স্বাধীন হওয়ার পরে উনি বলছেন 75 সীমান্ত গ্রাম বীরকানা, অর্থাৎ প্রতিটা গ্রামে আমরা নিজেরা গেছি, সেখানে গিয়ে যারা আগে আমাদের বিভিন্ন গ্রামে আমরা জানিও না, সেই আনসাং হিরো যারা দেশের জন্য বলিদান হয়েছেন তাদের নাম আমরা বের করেছি, তাদের নাম খুদাই করে সমস্ত 75টা গ্রামে আমরা লিখিত আকারে সেটা আমরা দিয়েছি এখানে। এবং সেই করে এবং বহু জায়গার মধ্যে সিআরপিএফ বা বিএসএফ, আমাদের ত্রিপুরার যারা বলিদান হয়েছেন এই দেশের জন্য, তাদের নামও সেখানে খোদাই করা হয়েছে। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি। উনি কি বলছেন? मैं चौकीदार हूं, मैं चौकीदार हूं। অর্থ কি? চৌকিদারের অর্থ হচ্ছে मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, আমি বেশি কিছু বলবো না, একটাই প্রশ্ন করবো আপনাদের সামনে, যে আপনারা কি চান যে এই চৌকিদার থাকবে নাকি ওই সেই ইউপিএ গভর্নমেন্টের সময় স্ক্যামের সরকার আবার আনবেন? আপনাদের কাছে এই প্রশ্নটা আবার রাখছি, আপনারা কি আবার সেই উত্তর আমার জবাব দিতেই হবে। এই জবাব কিভাবে দেবেন? সেই 19 তারিখ এবং 26 এপ্রিল সেখানে গিয়ে বুতাম টিপে ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্নে আপনারা ভোট দেবেন, সে আশা আকাঙ্ক্ষা রেখে, এবং সবকা সাথ বিকাশ, এই আমাদের ইচ্ছা সেটা পূরণ হবে। আমি এই আশা রেখে সবাইকে এখানে এতক্ষণ ধরে রোদ্দুরে বসে থাকার জন্য आईपीएफटी तिपरा माथा बीजेपी के प्रेसिडेंट राजीव जी, विजय कुमार रांखल जी, प्रेम कुमार रियांग जी, मिनिस्टर्स, मेरे सीएम, मेरे चेयरमैन जगदीश देव वर्मा, पूर्णचंद्र जमतिया, मेरे एमडीसीज, मेरे एमएलएज, जब मैं मेरा बोल रहा हूं बीजेपी आईपीएफटी तिपरा मोथा, सब तिपरासा हैं। यहां में मेरे बुरोई बुमा बदौल, सबसे पहले बुरोई से नाम स्टार्ट करूंगा। बुरोई बुमा बदौल, मेरे वाईटीएफ के वॉरियर्स, मेरे तिपरा मोथा के वॉरियर्स और सब जो आईपीएफटी से आए हैं, बीजेपी से आए हैं, मैं सबको, आपको चिबाए, आपको खुलुमखा, आपको मेरा प्यार देना चाहता हूं। सबसे पहले मैं कुछ भी शुरू करने से पहले सबको एक बात बोलना चाहता हूं, आई लव यू, आई लव यू, आई लव यू, I love you। पॉलिटिक्स में सब लोग बोलते हैं I love my party, I love this, I love that, लेकिन बुबागरा सबसे पहले I love you बोलता है, क्योंकि जो दिल से काम करता है ना, वो हारता भी है तभी भी जीत जाता है। और जो लीडर अपने जाति, अपने देश, अपने जमीन, अपने हाथ को प्यार नहीं करता है ना, उसके पास कुछ भी हो वो कभी भी जीतता नहीं है। क्योंकि जिंदगी में
अगर कुछ आपको चाहिए तो वो प्यार चाहिए, वो इज्जत चाहिए, वो सम्मान चाहिए। वो पैसे से नहीं आता, वो रंग से नहीं आता है, वो लाल बत्ती गाड़ी से नहीं आता है, वो सिक्योरिटी से नहीं आता है। वो आप गरीब लोगों का प्यार, आपका आशीर्वाद से आता है। बुबागरा ये जानता है। इससे पहले हमारे कैंडिडेट विप्लव देव ने बहुत कुछ बोला है, आपने वीडियो भी देखा है, और मेरे बाद हमारे मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह बोलेंगे। मैं यहां में ज्यादा बोलने आया नहीं हूं। आंगबिसी को सालिया, लेकिन 2-3 चीज आपके माइंड में होना चाहिए। आपने देखा अमित शाह ने क्या बोला, ये देश का होम मिनिस्टर है। उन्होंने कहा, स्वीकार किया 75 साल में जो गलतियां हुई हैं उसको सुधारने का आज हमने प्रक्रिया शुरू किया है। ये एक बंद कमरे में अकेला मुझे देश का होम मिनिस्टर ने नहीं बोला है, टीवी के सामने पूरे दुनिया को, पूरे हिंदुस्तान को अमित शाह जी जो देश का होम मिनिस्टर है उसने बोला है कि त्रिपुरा में जो भी अन्याय गलती हुई है उसको ठीक करने के लिए हम 2 कदम आगे जाएंगे। ये बहुत बड़ा चीज। इससे पहले भी बहुत सरकार थी, लेकिन ये पहला एक ऐसा अग्रीमेंट है जिसमें ना किसी का घर जला है, ना किसी का खून बहा है, ना कहीं में किसी को मारपीट करके किसी का जान गया है। ये एक पहला अग्रीमेंट त्रिपुरा में बना है जहां में एक भी बरोक का, ब्रू का, तिपरासा का, बंगाली का, हिंदू, मुसलमान, क्रिश्चियन का जान नहीं गया है। ये पहला अग्रीमेंट है जिसमें हमने बिना खून बहाए, बिना बंदूक चलाए, बिना किसी को कष्ट देकर हमने डेमोक्रेटिकली बुबागरा अनशन करके, फाइट करके, नॉट कॉम्प्रोमाइज करके अपना तिपरासा को कुछ किया। लेकिन पिक्चर अभी बाकी है, बहुत कुछ और करना है। एक तरफ हमारा प्यार है, दूसरे तरफ सीपीएम का आक्रोश। एक तरफ हम सॉल्यूशन लाना चाहते हैं, दूसरे तरफ सीपीएम हमको ठोकाई करना चाहता है। एक तरफ हम लोग अपना तिपरासा, अपना बुमा, अपना हानि भूसा को पट्टा देकर, जमीन का अधिकार देकर आपको, आपका भविष्य को ठीक करके आपको एक अच्छा जिंदगी देना चाहता है, और एक तरफ मानिक सरकार है जो खुद पूरे इंडिया में अपने आप को मार्केटिंग करता है, आनी गरीब मुख्यमंत्री। अरे आप गरीब मुख्यमंत्री हैं, लेकिन आपने त्रिपुरा में 25 साल में सबसे गरीब पूरा नॉर्थ ईस्ट में अगर कोई भी इंडिजिनस पॉपुलेशन तिपरासा जनजाति है तो वो मिजोरम में नहीं है, वो मेघालय में नहीं है, वो नागालैंड में नहीं है, वो मणिपुर में नहीं है, वो अरुणाचल प्रदेश में नहीं है, वो सिर्फ त्रिपुरा में है। क्यों? 25 साल आपने राज किया। 25 साल में आपने हम लोगों को पीने के लिए पानी क्यों नहीं दिया? 25 साल में आपने हमको उन्नति क्यों नहीं दी?
25 साल में पूरा इंडिया में मार्केटिंग किया कि तिपरासा उग्रपंथी है, तिपरासा वायलेंट है, तिपरासा गंदा है, तिपरासा को कुछ समझ में नहीं आता है। आपने हमको गरीब रखा क्योंकि वो जानता था कि अगर तिपरासा गरीब रहेगा तो 100 रुपया 500 रुपया में अपना वोट बेचेगा। यहां में हमारा बुमा है, हमारा मां है, हमारा बहन है। आप लोग जानता है कि आज जब आप बच्चे को जन्म करता है तो आप गारंटी नहीं दे सकता कि आपका बच्चा कौन सा स्कूल में पढ़ेगा। आप जानता नहीं है, आप 9 महीना कष्ट करके अपना बच्चा को रखता है अपने पेट में। जब उसका जन्म होता है आपको मालूम नहीं कि उसका क्या भविष्य है। आप सबसे ज्यादा आपको तकलीफ हुआ, लेकिन मैंने देखा तिपरा मोथा का जो पावर है वो हम लोगों का बुरुई बदौल बुमा से मिलता है। और मैं हमारे मुख्यमंत्री जी है यहां में, हमारे नेक्स्ट सेंट्रल मिनिस्टर बिप्लब कुमार देव भी है यहां में। मैं उनके सामने बोलना चाहता हूं, प्रद्योत विक्रम माणिक्य सबसे पहले अपना बुरुई, अपना बुमा को कुछ ना कुछ देगा। देखो, अभी वीडियो देखा आपने, यहां में अगरतला में ये 2-3 लीडर लोग बोल रहा है महाराजा महाजन हो गया, प्रद्योत विक्रम क्यों जा रहा है। मैं आपको बोलना चाहता हूं, दिल्ली में गवर्नमेंट बन रहा है मोदी जी का। त्रिपुरा में अगर हम अपने तिपरासा को कुछ देना चाहते हैं तो आपको उसी के साथ रहना पड़ेगा जो हमारा जिंदगी को ठीक करे। ठीक हो सका? जब कांग्रेस पावर में था हम लोग सीपीएम का संग गया, कुछ मिला? कुछ मिला? आज यही लोग बोल रहा है दिल्ली में बीजेपी आएगा लेकिन त्रिपुरा में आप हमारे संग रहो। आप हमको बेवकूफ समझता है। हम अपना तिपरासा को एक अच्छा भविष्य देना चाहते हैं, जहां में आपके पास नौकरी हो, जहां में आपके पास शिक्षा हो, जहां में आपका बच्चा भूखा नहीं मरे, जहां में आपका माँ बाप को एक अच्छा हॉस्पिटल मिले, जहां में आपका एक अच्छा कल हो। मैं अपने नेक्स्ट जनरेशन के लिए फाइट करना चाहता हूं। आंखें बंद कीजिए, आंखें बंद कीजिए। अपना हाथ के लिए, अपना खून के लिए, अपना दूर के लिए, अपना दुकुमदारा के लिए प्रद्योत विक्रम माणिक्य अपना गला काट सकता है लेकिन तिपरासा को धोखा नहीं देगा। ये लोग, मैं कांग्रेस में था, आज से 5 साल पहले खुमलुंग में राहुल गांधी के साथ यही करता हूं। मैं कांग्रेस का प्रेसिडेंट बन के था यहां में। उस समय राहुल गांधी ने क्या बोला? हम सीपीएम के साथ नहीं हैं, हम सीपीएम को उखाड़ के फेंक देंगे। वो वीडियो में ये सीपीएम पार्टी ने यहां में जगदीश वर्मा है, पीके रंखौल है, मानव है, आईएनपीटी का बहुत लीडर है। 2008 में मैं कांग्रेस बनकर मैंने फाइट किया आईएनपीटी के साथ। हमको लगा हम लोग जीत रहा है, नहीं जीता। क्यों? 2013 में कोरपुक से लेके सापरूम से लेके कंचनपुर में ग्राम कुमार रिया के लिए मैंने कैंपेन किया, लेकिन जब रिजल्ट निकला सीपीएम जीतता है, कांग्रेस हारता है। आज मालूम पड़ा कि आपका अंडरस्टैंडिंग दिल्ली में था
तो आपने त्रिपुरा को बेच दिया सीपीएम के हाथ में। हम सच बोल रहे हैं। ये लोग त्रिपुरा को कठपुतली बना के समझा है। उस समय मैंने फाइट किया सीपीएम के संग। रतन बाबू भी था मेरे साथ, कांग्रेस ने फाइट किया, कुछ नहीं मिला, अंडरस्टैंडिंग। आज कांग्रेस का बड़ा नेता आज से 10 दिन पहले मुझे फोन करके बोलता है, प्रद्योत आपको बीजेपी आरएसएस को हराना पड़ेगा। राहुल गांधी बीजेपी आरएसएस को हराना चाहता है। तो मैंने बोला राहुल गांधी किसके अगेंस्ट लड़ रहा है? बोला बीजेपी आरएसएस। हमने बोला केरला में तो बीजेपी आरएसएस नहीं है, तो रोहित किसके अगेंस्ट फाइट कर रहा है राहुल गांधी? CPIM। राहुल गांधी को केरला में कौन पार्टी हरा सकता है? CPIM। वहां में दुश्मन, त्रिपुरा में दोस्त। वहां में आप बोलता है कि सीपीएम में संगे जोट होवे ना, त्रिपुरा में बंधु। यही पार्टी, यही नीति के लिए आज कांग्रेस त्रिपुरा में 0 हो चुका है। मैं फाइट करता था सीपीएम से, आपने फाइट किया सीपीएम से। आज जिस पार्टी का वर्कर, मुझे दुख लगता है कांग्रेस को देख, हमको नौकरी नहीं दिया, हमारा वर्कर को मारा। जो सीपीएम को वोट नहीं करता था उसको नौकरी नहीं दिया। आज वही लोग सीपीएम को जाकर वोट देगा। वही आज भी जो कांग्रेस का हाथ चिन्ह है वो सीपीएम को जाकर वोट देगा। मैं आपको बोलता हूं, एक वोट कांग्रेस का जो भी है सपोर्टर सीपीएम को वोट नहीं करने वाला है, नहीं करने वाला है। वंदे मातरम, इनकलाब जिंदाबाद। आज इनकलाब मातरम हो गया। वंदे मातरम, इनकलाब जिंदाबाद। आज जिंदाबाद मातरम हो गया। बुबागरा जब कांग्रेस का प्रेसिडेंट था तो मैंने क्या बोला? पुइला जाति उलो पार्टी। आज त्रिपुरा मोथा में मैं लीडर होके भी यहां में प्रेम है, यहां में बीजेपी के लीडर्स हैं, मुख्यमंत्री जी है। मैं आज भी यहां में सबके सामने बोलता हूं, आई लव माई पीपल मोर देन माई पार्टी। आज भी सबके सामने मैं बोल सकता हूं, पुइला जाति उलो पार्टी। ये झंडा, ये फ्लैग, ये झंडा, ये फ्लैग मेरा कम्युनिटी से बड़ा नहीं हो सकता है। ये जाति, ये देश, ये कम्युनिटी, ये राज्य हमारा कोई भी पार्टी से बड़ा नहीं हो सकता है। जिस दिन अपना कम्युनिटी को मैंने उठाया, जिस दिन अपना त्रिपुरा को मैंने उठाया, उस दिन अपना देश भी उठेगा, हम लोग सब उठेंगे। मेरा आइडियोलॉजी मेरा लोग है। मेरा आइडियोलॉजी मेरा गरीब त्रिपुरासा है और मेरा कर्तव्य बनता है कि पहले मैं आपको कुछ दूं, उसके बाद अपने बारे सोचूं। बहुत लोगों ने बोला है, आज फिर से इसके बाद प्रेस कॉन्फ्रेंस होगा, बड़ा बड़ा लीडर बोलेगा कि হয়েছে एब्सोल्युटली नॉनसेंस, হবে না, এই হবে না। जो लोग मैंने अपने आंखों से देखा कांग्रेस में थे, कांग्रेस छोड़ा तो सोनिया गांधी का फोटो में जूता से चप्पल से मारा। तृणमूल गए, कांग्रेस को अटैक किया, उसके बाद बीजेपी में गए, बीजेपी में जीता,
काम नहीं बना, वापस कांग्रेस में। राजीव जी, आप अपना मेंबरशिप फॉर्म 4 तारीख के बाद बंद कर दीजिए, क्योंकि ये लोग वापस बीजेपी में घुसने की कोशिश करेंगे। इनका कुछ आइडियोलॉजी नहीं है, इनको सिर्फ सस्ता राजनीति करना है, बेचना है। इनको आपको सामने रखकर आपको बेचेंगे। 10 साल कांग्रेस था, 25 साल सीपीएम था। आज वही अगरतला में बोलता है तो बोलो रोमन स्क्रिप्ट रख दो हो गए। तो किसने रोका आपको? 10 साल था आप लोग? किसने रोका आपको? 25 साल था आप लोग? उस समय क्यों नहीं किया? आज बोल रहा है ब्रू शरणार्थी त्रिपुरा रख दो हो गए। आपका बाजूबंद रियांग था, एमपी था, एक बार नहीं 7 बार एमपी था। अपना रियांग को कितना गरीब से कंचनपुर में रखा। उस समय आपको प्यार नहीं था हमारा ब्रू के लिए। मैं गया, अमित शाह ने, मुख्यमंत्री उस समय का बिप्लब कुमार देव जी ने दिल बड़ा होकर अपना ब्रू को त्रिपुरा में जगह दिया। उस समय कहां था आपका प्यार? आप जब त्रिपुरा से कौन होना था, जब बुबा के हटाकोर में खाली पेट अनशन कर रहा था, तब कहां था आपका प्यार? कहां था? मैंने बोला था कि जब तक राइटिंग में अलायंस नहीं, गारंटी नहीं मिलेगा, मैं अलायंस नहीं करूंगा। असेंबली में राइटिंग में नहीं हुआ, नहीं किया। लेकिन आज जब होम मिनिस्टर ऑफ इंडिया हमको गारंटी देता है, उसका बात सुनना चाहिए कि नहीं सुनना चाहिए? सुनना चाहिए कि नहीं? ये गारंटी मनमोहन सिंह ने क्यों नहीं दिया? ये गारंटी मानिक सरकार ने क्यों नहीं दिया? आपको राजनीति करना था। आने वाले दिन में मैंने क्या बोला? पिक्चर अभी भी बाकी है, पिक्चर अभी भी बाकी है। We, the indigenous people of Tripura, we love India, we love all communities, and we shall fight. We shall fight, but we shall fight with peace. We shall fight for Thansa. We shall fight for our constitutional rights, and we shall never surrender. But believe me, don't fight with a flag, fight with your heart. अगर आपको फाइट करना है ना, अपने गरीब तीपरासा, अगर आपको फाइट करना है, एक बार अपना बच्चा का शक्ल को देखो। आज कोई लोग बोलता है पैसा देने से तीपरासा अपना वोट बेच देगा। मैं अपना पुरुई पुमा को बोलना चाहता हूं, आप नेक्स्ट टाइम वोट डालोगे, अपना बच्चा को एक बार देखो। 500 रुपया के लिए, 5000 रुपया के लिए, थोड़ा सा चुअक के लिए, थोड़ा सा पोस्ट के लिए अगर आज आपने अपना वोट बेचा ना, तो आपका बच्चा मजदूरी करेगा। लेकिन अगर आपने सही सवाल पूछा, आपने सही इंसान को चूज किया, तो आपका बच्चा कल डॉक्टर, इंजीनियर, आईएएस ऑफिसर, लॉयर बनेगा। आज तक ड्राइवर तीपरासा था, पीछे कोई और बैठता था। मैं चाहता हूं कि मेरा भी एक सपना है कि एक दिन तीपरासा पीछे के सीट में बैठे और ड्राइवर कोई और होगा। मैं चाहता हूं our next generation should rise, we should come up, लेकिन किसी के खिलाफ। यहां में अगर तीपरासा गरीब है तो बंगाली भी गरीब है। अगर क्रिश्चियन के पेट में खाना नहीं है तो हिंदू, बुद्धिस्ट, मुसलमान के पेट में भी खाना नहीं है। अगर आपका बच्चा मरता है डायरिया, मलेरिया से, तो कहीं और भी किसी और का बच्चा मरता है। किसने ये किया? किसने ये किया? इसको बदलना है कि नहीं?
मैं नहीं बदल सकता हूं अकेला, आप सबको कोऑपरेट करना पड़ेगा। और आने वाले 5 साल के अंदर मैंने देखा है, अगर अपना दफा को, अपना सोसाइटी को उठाना है तो सबसे पहले अपना बुरुई को, अपना बुमा को आगे रखना पड़ेगा। हम लोग ने भी अन्याय किया है अपना मां के साथ, अपना बुरुई बुमा के साथ। जो प्यार आपने हमको दिया ना, हमारा बुमा लोग, मैं आपको और एक बात बोलना चाहता हूं, आपका आशीर्वाद, आपका प्यार, इतना प्यार मिला है आपसे कि बुबागरा आपके लिए कुछ ना कुछ तो करके ही जाएगा। आई प्रॉमिस यू। देखो, मैं जानता नहीं हूं, लेकिन एक बात जानता हूं, ईश्वर ने, भगवान ने सब कुछ दिया मुझे, नियुम्मा दिया, मां बाप ने अच्छा घर दिया, महल दिया, गाड़ी दिया, बंगला दिया, पैसा दिया, लेकिन जिंदगी में एक चीज आपको खुद कमाना पड़ता है, खुद कमाना पड़ता है, वो है अच्छा नाम। और वो अच्छा नाम तभी होता है जब आप लोग अपना जाति, अपना लोगों, अपना देश के लिए काम करता है। आपका प्यार, आपका आशीर्वाद ने मुझे ये पावर दिया। एंड आई प्रॉमिस यू, जब मैं हताई कतर में था, तब हमारे मुख्यमंत्री जी ने मुझे फोन किया, दिल्ली से विप्लव जी ने मुझे फोन किया, विकास मिनिस्टर था उसने फोन किया, बीके रामपाल उन्होंने फोन किया, बोला बुबागरा अगर आप ऐसा कर रहे हो हम लोग कुछ करेंगे। मैंने देखा चर्च में हमारा क्रिश्चियन लोग ने फास्टिंग किया, मैंने देखा मंदिर में हमारा तिपरासा लोगों ने पूजा की, बुद्ध मंदिर में बुद्धिस्ट लोग ने भी प्रार्थना किया, ईसाई लोगों ने दुआ किया। आज जो सपोर्ट है ना मेरे पास, वो पैसे से नहीं आया, वो काम से आया है। ये लोग राजनीति करना चाहते हैं, मैं काजनीति करना चाहता हूं, काजनीति। और जो लोग आज यहां में सीपीएम का फ्लैग दिखाई पड़ रहा है क्या? पड़ रहा है? नहीं है ना रतन बाबू? नहीं है। क्यों नहीं है? क्या हुआ? हिम्मत नहीं, हिम्मत नहीं। यूट्यूब में प्रेस कॉन्फ्रेंस में छाड़ देना, चल देना, चक्रांत तो करता हो, यही बोलता है, नाटक करता है, अपने आप को बाहुबली बुलाता है। ए बाहुबली लोग सामने आओ ना, बुबागरा खड़ा है, टाइगर अभी भी जिंदा, 2 मिनट में चैलेंज करना चाहता है ना। मेरे बाप को दुख करा के मारा, मेरे मां को बेइज्जत किया, महाराजा वीर विक्रम का नाम को बदनाम किया, गरीब तिपरासा को भूमिहीन किया। आज हिम्मत है तो प्रत्येक विक्रम मानिक के सामने आओ, हमारा बुरुई बदल आपको चूड़ी पहनाकर मेला मठ में वापस भेज देगा। आंके बोनी कुरिया, आंके बोनी किरिया। और मानिक सरकार बोलते रहता है, अपना पुराना कांग्रेस का दोस्त आज कांग्रेस में, रतन बाबू उन्हीं कांग्रेस से आते कि तृणमूल बदलते रहते हैं ये लोग। तो मैं एक बात बोलना चाहता हूं, क्यों ये करते हो यार? क्यों इतना नाटक करते हो? अगर नाटक ही करना था तो आज से 10-15 साल पहले फिल्म इंडस्ट्री में ज्वाइन कर लेते। गुलशन ग्रोवर भी नहीं है, प्रेम चोपड़ा भी नहीं है, शक्ति कपूर भी नहीं है,
आपको विलेन का रोल ऑटोमेटिकली मिल जाएगा। हम लोग बोलेगा ये अच्छा विलेन है, हम लोग यहां से बोलेगा। लेकिन इतना नाटक मत करो, ठोकाई मत करो। पिपरासा को बली में रखकर, जैसे राजीव ने बोला पहले सीपीएम को 20 का 20 पिपरासा का सीट मिलता था, अब पिपरासा, अब हमारा नेक्स्ट जनरेशन समझ चुका है। अब हम किसी और का फाइट मुफ्त में नहीं फाइट करेंगे। आप पहले हमको राइटिंग में कुछ दो तो मैं बात करूंगा, अगर नहीं दिया तो काम नहीं चलने वाला। आज मेरा आइडियोलॉजी अपना पिपरासा का आशा है, भूख है, उसका भविष्य है। मेरा आइडियोलॉजी तुम्हारे आइडियोलॉजी के संग नहीं बनता है। और जो लोग बोलते हैं राहुल गांधी दुख होगा, राहुल गांधी जिस दिन शादी करेगा उसके बारात में बुबागरा नाचेगा। सच में आई लव हिम, सबके सामने बोल रहा हूं, उसके बारात में मैं नाचूंगा। लेकिन राहुल गांधी पिपरासा के लिए कुछ नहीं करेगा ना, तो उसको मैं वोट नहीं दूंगा। दोस्ती एक जगह में, कम्युनिटी एक जगह में, अपना दफा एक जगह में, दोस्ती कहीं और में। अपना दोस्ती के लिए अपना जमायत से, अपना लोगों से धोखा नहीं कर सकता हूं। 15 तारीख को अमित शाह जी कुमार घाट में आएगा, उसने हमारे लिए ब्रू कट किया। 17 तारीख को खबर है कि प्राइम मिनिस्टर त्रिपुरा आएगा अगरतला में। उनके नीति के लिए, उनके पॉलिसी के लिए आज हमको कुछ मिलेगा। आप लोगों को मैं अपील करता हूं कि कुमार घाट में और अस्तबल मैदान में आप लोग जाइए और हमारे देश के प्राइम मिनिस्टर, हमारे देश के होम मिनिस्टर को द पावर ऑफ थानसा दिखाइए, द पावर ऑफ बुकुम्बारा दिखाइए। क्योंकि अगर हमको आगे बढ़ना है तो हमको सबको लेकर चलना है। ठीक बोल रहा हूं? मेरे बाद चीफ मिनिस्टर जी बोलेंगे, डॉक्टर मानिक शाह, आप उनका भी बात सुनिए। और मैं डॉक्टर मानिक शाह जी को, मैं जानता हूं चुनाव है, मैं कुछ बोल नहीं सकता, लेकिन डॉक्टर साहब, आई अपील टू यू, एबीसी के बारे में सोचिए। सबका साथ सबका विकास 100% होगा। एबीसी को अगर आप रखेंगे तो पूरा विकास, सबका साथ सबका विकास। और मैं आपको सबके सामने बोल रहा हूं कि आपका कमिटमेंट रखेंगे। मैं जानता हूं आप तो प्यार करते ही हैं, लेकिन मैं आपसे अनुरोध करता हूं कि जो आपके दिल में है उसको पॉलिसी में लाके रखिए। ये अलायंस सिर्फ इलेक्शन का नहीं, ये अलायंस को चलना चाहिए। ये अलायंस आगे बढ़ेगा तो त्रिपुरा का उन्नति होगा। इसमें कोई छोटा नहीं, कोई बड़ा नहीं, हम लोग सब भाई भाई बनकर त्रिपुरा को आगे ले जाए। ये मेरा दिल का। सब लोग मेरे संग एक बार खड़ा होके बोलिए, सब लोग जो जिसको बैरिकेड तोड़ के आना भी है सामने आ जाओ, बैरिकेड तोड़ के आ जाओ, आ जाओ। पहले सब लोग खड़ा होकर 30 सेकंड के लिए, 1 शुड बी 30 सेकंड के लिए आंख बंद करो, सब चुप, सब चुप। आंख बंद करके दिल में हाथ रखो। अपना भूमि के बारे में सोचो, अपने बच्चे के बारे में सोचो, अपना भविष्य के बारे में सोचो। आंख बंद करके दिल में कोई भी आपका भगवान हो, प्रार्थना करो, प्रेयर करो, दुआ मांगो, अपने राज्य के लिए, अपने देश के लिए, सबके लिए।
कैसे लगा? शांति मिला ना? अगर 30 सेकेंड आपने सोचा ना तो आप सही डिसीजन लेगा 19 तारीख को और 26 तारीख को। पहले माथा से पोल्यूशन हटाना है। 30 सेकेंड आपने शांति रखा, आपको कैसे लगा? शांति मिला? शांति से, सुकून से, पीस से बहुत कुछ मिल सकता है, नफरत से कुछ नहीं मिलेगा। नफरत এই দেশ বাঁচানোর লড়াই, গণতন্ত্রকে পুনরুদ্ধারের লড়াই, সংবিধানকে রক্ষার লড়াই। এই লড়াইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে যে রাজনগরে যে সমাবেশ, এই সমাবেশের সভাপতি মণ্ডলী প্রার্থী উপস্থিত রয়েছেন, জিতেন বাবু রয়েছেন, রাজেশ নিলোটিয়া জি রয়েছেন, মঞ্চ অন্যান্য নেতৃত্ব রয়েছেন। সময় খুব অল্প, সকলে সম্বোধন করতে পারছি না। সমবেত সুধীজন, মায়েরা, বোনেরা, সংগ্রামী ছাত্র যুবক ভাই বন্ধুরা, সুধী এলাকার নাগরিকবৃন্দ, এই লড়াইটা বামপন্থী কংগ্রেস একটা যোগে আসা, একটা সাথে আসা, কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো একসাথে আসা, এটার বিভিন্নভাবে অপব্যাখ্যা করা হচ্ছে বিভ্রান্ত করার জন্য। এই কাছাকাছি আসাটা প্রমাণ দেয় যে সত্যিকারের অর্থে দেশটাকে ভালোবাসে কারা। দীর্ঘদিন লড়াই সংগ্রাম ছিল একে অপরের বিরুদ্ধে, অস্বীকার করি না আমরা। যদিও নীতিগত আদর্শগত দিক দিয়ে এই দুটো দল খুব কাছাকাছি, গণতান্ত্রিক দুটো দল, ধর্মনিরপেক্ষ দুটো দল, এবং সমাজতন্ত্রে বিশ্বাসী দুটো দল। ফারাকটা ছিল কর্মসূচি এবং বাস্তবায়নের। যখন দেখলো নেতৃত্বরা, কর্মীরা, সমর্থকরা দেশের স্বার্থ এখন বিপন্ন, দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে, সাংবিধানিক যে ক্ষমতা প্রত্যেকটি নাগরিক এনজয় করে সেগুলো কেড়ে নেওয়ার প্রচেষ্টা হচ্ছে, গণতন্ত্রকে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে। নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন। সুদনবাবু 5-6 বারের এমএলএ, এই বিজেপি আসার পর থেকে কতবার আক্রমণ হয়েছে, কতবার মাথার থেকে শরীর থেকে রক্ত ঝরেছে আপনারা ভালো বলতে পারেন। কেন সেটা হবে? প্রচার করতে দেবে না, লাইট ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে দেবে না, মাইক লাগাতে দেবে না, মানুষকে মিছিল মিটিং আসতে দেবে না। এটাই কি গণতান্ত্রিক দেশ? আজকে সেই কারণেই তো আমেরিকা, জার্মান সব বাদ দিন দেশগুলো, রাষ্ট্রসংঘ পর্যন্ত ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে, সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে। এই কাছাকাছি আসাটা একটা মানে হচ্ছে, যখন আমরা উপলব্ধি করলাম এই ভারতীয় জনতা পার্টি তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি এবং সংখ্যালঘু বিরোধী, কোন সন্দেহ আছে আপনাদের? এটা তো এসসি রিজার্ভ কেন্দ্র, একটা ভারী মাত্রায় তফসিলি জাতির লোকের বসবাস। আরএসএস চিন্তাধারা কি? সর্বভারতীয় তফসিলি জাতির নেতা রাজেশ ভাই এখন উপস্থিত রয়েছেন, তারা তো প্রচেষ্টা নিয়েছিল রিজার্ভেশন প্রথাটাকে তুলে দেওয়া। এটাই তো আরএসএস এর চিন্তা ভাবনা। এখন কি করলো? যখন দেখলো সারা ভারতবর্ষের প্রত্যেক রাজনৈতিক দল চিৎকার চেঁচামেচি শুরু করলো, এখন এই যে আমরা বলি আমাদের ভাষণে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এই যে প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, অর্থাৎ প্রাইভেটাইজেশন করলে ওখানে তো এসসি এসটি রিজার্ভেশন গুলো থাকবে না, ওবিসি রিজার্ভেশন থাকবে না। কাজে সংকুচিত
এই বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে যে তফসিলি জাতি উপজাতি ওবিসিদের জন্য সংরক্ষণের যে একটা প্রথা চালু ছিল, এই সমস্ত প্রাইভেটাইজেশন করে সংকুচিত করে দেওয়ার একটা প্রয়াস এই দলের এক মুখ্যমন্ত্রী তো বলেছিলেনই এই কিছুদিন আগে, दलित अब तो हमें ब्राह्मण क्षत्रिय को सेवा करने के लिए जन्म ग्रहण किया है। শূদ্ররা জন্মগ্রহণ করেছে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের সেবা করার জন্য, দাসত্ব করার জন্য। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মন মানসিকতা, তাদের চিন্তা ভাবনা। এই জন্যই তো আমাদের কাছাকাছি আসা। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের নির্বাচন ইস্তারটা পড়বেন, এটা খুব সংক্ষিপ্ত 5টা ন্যায়ের ব্যাপারে বিস্তারিত আমাদের ইউটিউবে আমাদের ওয়েবসাইটে ডাউনলোড করে দেখতে পারবেন। প্রত্যেকটি ক্ষেত্রে সমাজের প্রত্যেকটি অংশের মানুষের কথা এখানে উল্লেখ রয়েছে। এমজিএনরেগার আইন কে করলো? কংগ্রেস। এবার কি আইন করতে যাচ্ছি আমরা? ন্যূনতম আমাদের প্রতিশ্রুতিবদ্ধ ন্যূনতম মজুরি যেন 400 টাকা করা হয়, এটা আইন। এই আইন আমরা রেজিস্ট্রেট করব যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে। আর কি? এসসি এসটিদের জন্য আইনি গ্যারান্টি, এসসি এসটিদের জন্য বাজেটের প্রণয়ন, আলাদা বাজেট, এই টাকা খরচা করতেই হবে। জল জঙ্গল জমির আইনি গ্যারান্টি, বনের অধিকার আইন প্রণয়ন করা হবে। জাতি জনগণনা, এসসি কত, এসটি কত, ওবিসি কত, সংখ্যালঘু কত, কে কত, তার জাতি সোশিও ইকোনমিক কাস্ট বেস সেন্সাস, যেটা ডক্টর মনমোহন সিং স্বাধীন ভারতের মধ্যে 2011 সালে শুরু করেছিল। এই ডাটাগুলো এখন পর্যন্ত জনসমক্ষে তুলে ধরতে পারেনি ইচ্ছা করে, কারণ ওই যে একটা যে সুপ্রিম কোর্টের একটা নিষেধাজ্ঞা যে 50% বেশি রিজার্ভেশন চলবে না, তার জন্য মোদী সরকার ওই ডেটাগুলো আজকে জনসমক্ষে তুলে ধরতে চাইছে না। কংগ্রেস দলের তরফ থেকে, ইন্ডিয়া জোটের তরফ থেকে বারংবার বলা হচ্ছে, ভাই এই যে জাতি গণনা করা হলো তার ডেটাগুলো তুলে ধরো। না, মোদী সরকার করবে না। কাজে একটা এসসি এসটি ওবিসি ভোট যারা বিজেপি করেন আপত্তি নেই, অন্ধ ভক্তের মতো বিজেপি করলে হবে না। বাস্তবটা বুঝুন, লড়াইটা আপনাদের স্বার্থে কে লড়াইটা চালিয়ে যাচ্ছে এটা উপলব্ধি করতে হবে। কটা চাকরি হয়েছে আমি জানতে চাই। 2 কোটি কর্মসংস্থান চাকরি বা কর্মসংস্থানের কথা মোদী সাহেব বলেছে, 10 বছর মানে 20 কোটি। এই 20 কোটির মধ্যে রাজনগর বিধানসভা কেন্দ্রের যারা বিজেপি করো ভাই, কজনের চাকরি হয়েছে বলো তো দয়া করে? কটা কর্মসংস্থান হয়েছে বলো? হ্যাঁ, কিছু কিছু নেতাদের হয়েছে। আজকে দেখলাম আমাদের প্রাক্তন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের খুব ভাই বোধহয় একটা মদের দোকানের লাইসেন্স এখানে বাজারে দেওয়া হয়েছে। আরো কিছু কিছু যারা নেতৃত্ব দেয় তারা তাদের আখের গোজাচ্ছে। আর ওই যে সামান্য যারা বিজেপির ফ্ল্যাগ ধরে ভারত মাতা কি জয় বলে স্লোগান দেয়, জয় শ্রীরাম বলে স্লোগান দেয়, আরে আমরা তো রামের ভক্ত, এরকম ভাবে স্লোগান দেন, মাইনরিটিদের বাড়ি ঘর আগুনে দাও দাও করে জ্বালান আর বলেন জয় শ্রীরাম। রাম মন্দির ভাবছিলেন এই কোন ইস্যু নেই, কিছু করতে পারিনি, এত ব্যর্থতা, কি করতে হবে? রামলালা প্রাণ প্রতিষ্ঠা করে দেশের মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে গতবার পুলওয়ামার মতো একটা ইমোশনাল একদম, এটা তো একটা তদন্ত হবে আগামী দিন, যে 40 জন সিআরপিএফ ওই পুলওয়ামাতে এখন পর্যন্ত তদন্ত কি হলো, এটা আমার বক্তব্য, সতপাল মালিকের বক্তব্য, যে বারংবার বারণ করা সত্ত্বেও আমার কথা শুনিনি। এত কিলো কার্ডিএক্স নিয়ে কিভাবে গাড়িটা ঘোরাঘুরি করলো এতদিন ধরে বুঝতে পারলাম না। বলছে চুপ রেখা, বিলকুল বাত করো ইস বারে মে নরেন্দ্র মোদী সাহেব। এবং ইচ্ছা করে যেদিন ঘটনা ঘটবে, ইচ্ছা করে সেদিন ওই জিম কর্পেট পার্কে
ওই ওয়ার্ল্ড জিওগ্রাফিক্যাল চ্যানেলের জন্য এক ফটো শুটিং চলছিল ওরা, যাতে কোনো বার্তা না বুঝতে পারে। রামলালা প্রতিষ্ঠা হয়েছে। আমাদের হিন্দু ধর্মের এখানে যারা হিন্দুরা রয়েছেন, ধার্মিক হিন্দু, রাজনৈতিক হিন্দুদের উদ্দেশ্যে কথা বলছি না, ধার্মিক হিন্দুদের উদ্দেশ্যে কথা বলছি। আমরা আমাদের 4টা শঙ্করাচার্যের কথাই শেষ কথা বলে আমরা জানি। উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে 4টা পীঠ রয়েছে শঙ্করাচার্য, এরাই শেষ কথা হিন্দু ধর্মের আমরা জানি। বারণ করা হলো যে রাম মন্দির তার চূড়া হয়নি, চূড়া হচ্ছে ভগবানের মাথা, তো মাথা ছাড়া প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করবে? তাহলে অশুভ শক্তির এখানে উন্মোচন হবে। কাজে যেও না প্রতিবাদ করাতে এদেরকে আমন্ত্রণই করা হলো না। ওই চম্পত রায় নাম শুনেছেন নিশ্চয়, রাম মন্দির ট্রাস্টের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, বলছেন ये तो विष्णु का अवतार है, मोदी साहब तो विष्णु का अवतार है। कौन विष्णु? जो इलेक्ट्रल बॉन्ड से हजार करोड़ रुपया चंदा दो, धंधा लो, नहीं तो ईडी, सीबीआई और इनकम टैक्स का फंदा लो। ये तो हम तो बोले ये तो रावण का अवतार है, विष्णु का अवतार नहीं है, ये तो रावण। এই রাবণকে আপনারা জ্বালাবেন না ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতিতে? এই অশুভ শক্তিকে শেষ করবেন না আপনারা এই নির্বাচনে? হতে পারে দেশটা একটা নরকের দিকে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে দেশটা, অর্থনৈতিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে। বেকারত্বের জ্বালা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে মূল্য বৃদ্ধি হচ্ছে। কে কার কথা শোনে? এটা পবিত্র রমজান মাস। আমি জানি না এখানে মুসলমান সম্প্রদায় কেউ আছেন কিনা, না থাকলেও কাল আপত্তি নেই। আমরা সমস্ত ধর্মের লোকদের আমরা ইন্ডিয়া জোটের আমরা বুকে আঁকড়ে ধরে দেখতে চাই। এইটাই তো ভারতবর্ষ, এই বৈচিত্র্যের মধ্যে একতা, এটাই তো ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, এটাই তো রিচুয়াল, এটাই তো হেরিটেজ। এই জায়গায় আমরা কি দেখতে পেলাম কিছুদিন আগে? রমজান মাসে দুপুরবেলা রাস্তার মধ্যে কয়েকজন মুসলমান তাদের আল্লাহকে প্রার্থনা করছিল, নিবেদন করছিল। একজন পুলিশ দারোগা এসে তাদের পাছার মধ্যে জোরে সজোরে বেশ কয়েকজনকে লাথি মেরে দিয়েছে। এই দৃশ্য দেখার জন্য আমরা ভারতীয়রা এখানে আমরা উপস্থিত। আমি হিন্দু, কিন্তু আমার বিবেক, আমাদের সকলের বিবেক, সেদিনকে আমাদের খুব কষ্ট হয়েছে যে কি একটা লোক তার ঈশ্বরকে ডাকছে, প্রার্থনা করছে, আর একজন ইউনিফর্ম পরে এসে বলছে, সজোরে লাথ মেরে পাছার মধ্যে বলছে এখানে করা যাবে না। এই দেশ, এটা তো আমরা দেখিনি। এই দেশ এরকম ভাবে তো চিনতাম না আমরা। চিন্তা করতে বন্ধুরা, ভয় কেউ আপনাদের, আমি জানি আপনাদের মনে আপনারা ভীত সন্ত্রস্ত, ভোট দিতে পারবেন কিনা। আমি বলবো এই ভয়টাকে অতিক্রম করুন। সবাই মিলে পাড়ার প্রতিবেশী একযোগে ভোট কেন্দ্রে যান, যার ভোট যে দেবে সেটা সুনিশ্চিত করুন। ভোট কেন্দ্রে কিছু হবে না, ভোট কেন্দ্রে যাওয়া সংঘবদ্ধভাবে সেই ব্যবস্থাপনা আপনারা করুন। আপনারা এটা এই রাজনগর এলাকার, কারণ ভোট চোররা, ভোট ডাকাতরা যদি এরকম ভাবে কিছু না করে যদি ভোটে জিতে যায়, তাহলে দেশটা কিন্তু এই নির্বাচনের পর এদের চিন্তা ভাবনা কি, ওয়ান নেশন ওয়ান পোল, একটা দেশ একটা নির্বাচন হবে। আর কি, একটা দেশ একটা ধর্ম, একটা দেশ এক ধরনের খাদ্য, একটা দেশ এক ভাষা, একটা দেশ এক পোশাক পরিচ্ছন্ন। এটা হতে পারে না। ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে যদি এই চিন্তাধারা বাস্তবায়ন করতে চাই। বন্ধুরা, আমরা চাই না ভারতবর্ষ টুকরো টুকরো হোক। এই কোন প্রধানমন্ত্রী আমার উত্তর পূর্বাঞ্চল মণিপুরে দাউ দাউ করে জ্বলছে, মহিলারা বিবস্ত্র উলঙ্গ হয়ে ঘোরাচ্ছে, গণধর্ষণের শিকার। প্রধানমন্ত্রী জায়গায় ওখানে যাওয়ার সময় পান না, একটা স্টেটমেন্ট দেওয়ার সময় পান না। আমার দেশের যখন কুস্তিগিররা গোল্ড মেডেল জিতে যখন প্রধানমন্ত্রীর কাছে যান, হ্যাঁ বেটি করকে ফটো তুলে, আর এই কুস্তিগিররা যখন জোনের শিকার হয়ে ওই যন্তর মন্তরে বসে যখন প্রতিবাদ করেন,
প্রধানমন্ত্রী তার দলের এমপি দ্বারা প্রধানমন্ত্রী তাদের কথা কর্ণপাত করেন না। এ কোন দেশ বন্ধুরা বলুন, মায়েরা বোনেরা? এটা হচ্ছে নারী সশক্তিকরণ। কৃষকরা আজকে প্রতি ঘন্টা একজন করে কৃষক সারা দেশ বেশি আত্মহত্যা করছে। ইন্ডিয়া জোটে তারা কি করলো? বললো জিএসটি মুক্ত কৃষি এবং এমএসপি প্রদানের মাধ্যমে ফসলের ন্যায্য মূল্য প্রদান, কৃষকদের ঋণ মুকুবের জন্য কমিশন গঠন করা। তার বন্ধু বান্ধব যারা ওই বিজয় মালিয়া, ওই নীরব মোদী, ওই মেহুল চোকসি থেকে শুরু করে যারা তার আত্মীয় মানে বন্ধু বান্ধব রয়েছে, সকলে ঋণ মুকুব করতে পারে, হাজার হাজার কোটি ঋণ মুকুব করতে পারে। আর কৃষকরা আজকে মারা যায় সামান্য 2 লক্ষ 3 লক্ষ টাকা। তারা ঋণ নিয়েছে, ফসলের দাম ন্যায্য দাম পায়নি, আত্মহত্যা করতে শরীরে ডুবে গেছে, আত্মহত্যা করছে সারা দেশব্যাপী। কে কার কথা শুনে? এটা প্রধানমন্ত্রী আমাদের। কাজে ক্ষতিগ্রস্ত ফসলের 30 দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদান, ন্যায্য আমদানি রপ্তানি নীতি কার্যকর, জিএসটি মুক্ত কৃষি। এই তো কৃষকদের জন্য। এখানে অনেক মানুষ কৃষির সাথে যুক্ত রয়েছেন। নারী ন্যায়, নারীদের মধ্যে কি মহালক্ষ্মী যোজনা, দরিদ্র পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা প্রদান। এটা মোদির গ্যারান্টি না, ওই চাইনিজ মালের মতো মোদির গ্যারান্টি না। চাইনিজ মালের যেমন কোনো গ্যারান্টি নাই, মোদির গ্যারান্টি থেকে কোনো গ্যারান্টি নাই। অনেক গ্যারান্টি করছি, চাকরি বাকরি থেকে শুরু করে 15 লাখ টাকা আনবো টানবো, সব কথা শুনছে, সব ঠুসার ঠাস। অর্ধেক জনসংখ্যার সম্পূর্ণ অধিকার, নারীদের জন্য 50% চাকরিতে সংরক্ষণ। এরকম করে আমাদের জীবনে যারা যুবক, যারা গ্রাজুয়েট কিংবা ডিপ্লোমা পাস করবেন, পাস করার সাথে সাথে 1 বছরের জন্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর মাধ্যমে তাকে 1 লক্ষ টাকা বছরে দেওয়া হবে। এবং এতে করে তাকে কর্পোরেট জগৎ কিংবা গভর্নমেন্ট সেক্টরে, পাবলিক সেক্টরে তাকে তার চাকরিটা সুনিশ্চিত করা যাবে। আর কি? যুবরশ্মি, যুবদের জন্য 5,000 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করা হবে। ভর্তি ভরসা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে 30 লক্ষ চাকরি দেওয়া হবে, যে শূন্য পদগুলো রয়েছে। এবং এই যে আশা, মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি, এদের ডাবল বেতন যা বর্তমানে রয়েছে সেটা ডাবল করা হবে। আমরা সকল অংশের মানুষের কথা বন্ধুরা মাথায় রেখে আমরা কিন্তু এই নির্বাচনী আমাদের ম্যানিফেস্টোটা আমরা তৈরি করেছি। কাজেই দেশের লড়াই, এটা আশিস ভার্সেস বিপ্লব না। আর এই যে বিপ্লবের কথা বলছিলেন, 4টা বছর মুখ্যমন্ত্রী থেকে গেছে, স্বপ্ন দেখাইছে কি এইমস করব, এপোলো হাসপাতাল করব, গুমতি দিয়ে বাংলাদেশ থেকে পণ্য আনবো জাহাজের মাধ্যমে। কত টাকা আমার আপনার খরচা করছে, একটা সুডুন লোক দিতে পারে না। শেষ তো। হাওড়া নদী, আগরতলা শহর জলমগ্ন হয়ে জায়গা, কি করতে হইব? হাওড়া নদীর উপরে বাঁধ তৈরি করব। কত গল্প করলো। প্রত্যেকের বাড়ির সামনে ফুল বাগান করেন, 200 টাকা করে প্রত্যেক মাসে মাসে যাইব। কত গল্প না সে 4 বছর পরে করলো। এই গল্প শোনানোর লেগে আপনারা ভোট দেবেন। বিজেপি বন্ধুদের জিজ্ঞেস করছি আমি, আগামী দিন যাতে বড় বড় গল্প শোনায়, ঘুম পাড়েনি মাসি মিশির মতো গল্প, এর জন্য আপনারা অন্ধভক্তরা আপনারা ভোট দেবেন বিজেপিকে। একটু ভোট দেওয়ার আগে দেশটাকে আপনারাও ভালোবাসেন, আমরাও ভালোবাসি, দেশের কথা বিবেচনা করবেন, অন্ধের মতো ছুটবেন না। ইউ আর বিং ইউটিলাইজড, মিস ইউটিলাইজড। আপনাদেরকে ব্যবহার করছে বন্ধুরা, কিছু স্বার্থান্বেষী লোক তাদের আখের গোছানোর জন্য আপনাদেরকে মিসগাইড করছে। ওই জায়গা থেকে বেরিয়ে আসুন। হয়তো বেরিয়ে না আসতে পারলো ভীষণ, কিন্তু ভোট কেন্দ্রকে কেউ দেখবে না। আপনারা দয়া করে এইখানকার সজ্জন ব্যক্তি, ভালো মানুষ, দীর্ঘ 40 বছরের ধরে রাজনীতির আঙ্গিনায় ওই সুদন বাবুর মতো যা অবস্থা, অর্থনৈতিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে আশিস বাবুর একই অবস্থা। ওই এফিডেভিটটা যে পড়বেন আপনারা, জেনে নেবেন এফিডেভিটটা। একটা সৎ মানুষকে দাঁড় করিয়েছি আমরা, ভালো মানুষকে দাঁড় করিয়েছি আমরা। একে ভোট দিন, জেতান, দেশ থেকে বাঁচান। এটা তো প্রতীক
মনে করতে হবে আপনারা নিজেরা দাঁড়িয়েছেন, আশীর্বাদ একটা সিম্বল, আপনারা সবাই দাঁড়িয়েছেন। নিজে মনে করতে হবে যে আমার জেতার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য আমার যা কর্তব্য আমি সেটা পালন করবো এই নির্বাচনে, গোপন জায়গায় ব্যালটের মাধ্যমে, ওই ইভিএমের মাধ্যমে। এই কথাগুলো বলে যারা বন্ধুরা এখানে এসসিরা রয়েছেন, এসটিরা রয়েছেন, এসটি ভাই, ভূবাকরা তো বিক্রি হয়ে গেছে জানো তো, রাঙের কাছে বিক্রি, ক্ষমতার কাছে বিক্রি। আমরা তো ক্ষমতায় ছিলাম, এই সমস্ত অরাজকতা দেখা, এই লুটপাট দেখা নমস্কার দিছি। ক্ষমতার দরকার নাই, যেখানে অবাধে লুটপাট, যেখানে এই সন্ত্রাস, এই জায়গায় থাকা মানে মানুষের সঙ্গে অপরাধ করা, পাপ করা। আমরা ওই জায়গা থেকে বেরিয়েছি মানুষের কথা বলার জন্য, মানুষের কথা বলার জন্য। কাজেই ভূবাকরা কে? ভূবাকরা আমরা, রাজা আমরা, ভালোবাসার রাজা, মানুষের জন্য রাজা আমরা, মানুষের সাথে কথা বলি ইন্ডিয়া জোট, আমরাই রাজা, আমরাই ভূবাকরা। আর ওই ভূবাকরা নয়, সে ভূবাকরা রাঙের কাছে বিক্রি হয়। তিপ্রাসা গোষ্ঠীরে শেষ করে দিয়েছে রাঙের জন্য এবং ক্ষমতা যাওয়ার জন্য। নিজের বন্ডরাইন না, আনারস বাদ দিয়ে অনেক বিজেপি ভক্তগুলো দাঁড় করাইছে। লজ্জা, ধিক্কার, শেম, ঘৃণা প্রত্যেকটি এসটি যারা এখানে রয়েছেন, যারা বিগত নির্বাচনে ভোট কেটে ওই সুদন বাবুকে হারিয়েছেন, এই ভুল আর করা চলবে না। বোঝান, যান এই কটা দিন, ফ্ল্যাগ ফেস্টুনে এত জোর দিতে হবে না, মিছিল মিটিং করতে হবে না, বাড়ি বাড়ি গিয়ে মানুষদের বোঝান যে এই নির্বাচন দেশের নির্বাচন, এই ভুল করলে চলবে না। তবে জেনে যান, একটা কথা বলি যাই, मैं दावे के साथ कह सकता हूं, इस चुनाव में भाजपा का कोई चांस नहीं है, 200 पार ये लोग नहीं कर पाएंगे। आप निश्चिंत रहिए कि इस चुनाव में इंडिया अलायंस पावर में आएंगे। और ये जो हमने वायदा किया है, जो আমরা प्रॉमिस করছি, वो पूरा का पूरा हम लोग निभाएंगे। और भी कुछ अगर हो सके तो जरूर हम लोग करेंगे। এবং পশ্চিম ত্রিপুরা আসনে জাতীয় কংগ্রেসের শ্রী আশিস কুমার সাহার সমর্থনে আজকের যে বাজার সভা, এই সভার সম্মানিত সভাপতি, বাজারে সমবেত অত্র এলাকার সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, সুধী দোকানি, পথচারী, মায়েরা, বোনেরা এবং সুধী নাগরিকবৃন্দ, আমি আপনাদের সকলকে আমাদের ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে এবং আমাদের দুই ক্যান্ডিডেট প্রার্থীর তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাই। বন্ধুরা, দেখতে দেখতে 5 বছর অতিক্রান্ত হয়েছে। আরো একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, আমাদের দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান লোকসভা গঠন করা তথা আগামী 5 বছরের জন্য জাতীয় সরকার, দেশের সরকার গঠন করার এই গুরুত্বপূর্ণ ভোট। ভোটের আলোচনা বা বক্তৃতা যখন হয়, স্বাভাবিক, বিশাল দেশ, নানা রাজনৈতিক ইস্যু, অর্থনৈতিক ইস্যু, দেশের সামাজিক এবং অন্যান্য বহু ইস্যু আমরা রাজনৈতিক ব্যক্তিত্বরা আপনাদের সামনে তুলে ধরি। সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ ঠান্ডা মাথায় বিভিন্ন রাজনৈতিক দলের বা প্রার্থীদের, বক্তাদের সে বক্তব্যগুলো বিশ্লেষণ করবেন, সচেতনভাবে ভোট দেবেন। কেননা একটা মাত্র ভোট একটা নির্বাচনে একবারই দেওয়া যায়, আর সে নির্বাচনে তৈরি হবে
দেশের সরকার, জাতীয় সরকার এটা হেলায়, কোনো অছিলায়, অসতর্ক কোনো চিন্তায় এটা দেওয়া উচিত নয়, দেওয়ার সুযোগ নেই। কাজে সেই জায়গায় আপনারা এই মোহরপুরের মানুষ, আমাদের রাজ্যের প্রাচীনতম এক জনপদ, এখানে বহু প্রবীণ মানুষ আছেন, তাদের উত্তরসূরি বা তাদের বংশধররা এখানে আছেন। সারা দেশের সাথে এই মুহুরী নদীর জল যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত প্রবাহিত হয়েছে, এইভাবে বহু চড়াই উত্তরায় উত্থান পতনের সাক্ষী আপনারা। কাজে লোকসভা নির্বাচনেও আপনাদেরকে বলবো যে এই নির্বাচনকে আজকে দেশের সমস্ত সচেতন নাগরিক, সমস্ত যারা এই দেশ সম্পর্কে ভাবেন, তারা বলছেন এবারের ভোটটা এটা আরেকটা ভোট না, 17টা ভোট হয়েছে এরকম আরেকটা ভোট না, আরেকটা নির্বাচন না। এবারের নির্বাচন অন্যতম একটা নির্বাচন, যা এই দেশের ভবিষ্যতের মোড়, এদেশের ভবিষ্যতের দিকচিহ্ন এটাকে নির্ধারিত করবে। এই নির্বাচনে যদি কোন ধরনের অসতর্কতা হয়, কোন ধরনের দুর্ঘটনা ঘটে, জাতির সামনে, দেশের সামনে, নতুন প্রজন্মের সামনে এমন একটা দুর্যোগ চলে আসবে, এই দুর্যোগ এ থেকে বেরিয়ে আসতে বহু যুগ লাগবে, বহু সময় লাগবে। কেন কথা বলছে মানুষ? কেন? এই যে আপনারা শুনলেন 27টা রাজনৈতিক দল, এই দলগুলোর মধ্যে বিগত দিনগুলোতে পরস্পর যুযুদান, এই রাজ্যের মধ্যেও কংগ্রেস, কমিউনিস্ট পরস্পরের প্রতিদ্বন্দ্বী, পঞ্চায়েত থেকে লোকসভা অবধি, তারা কেন এক মঞ্চে আসতে বাধ্য হলেন? এরকম সারা দেশে বিভিন্ন প্রান্তে, কেননা দেশের সামনে আজকে উপস্থিত হয়েছে 190 বছর পরাধীন থাকার পর ব্রিটিশদের হাত থেকে বহু ত্যাগ, তিতিক্ষা, বলিদানের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, যে স্বাধীনতা এ দেশকে গড়ে তোলার জন্য, তার স্বপ্ন নির্মাণের জন্য যে সংবিধান রচিত হয়েছে, গণতন্ত্রের ভিতের উপরে, ধর্মনিরপেক্ষ কাঠামোর উপরে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে গত 10 বছর আজ সেদিন বিকশিত ভারত, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, তার আড়ালে গত 10 বছর এই ভারতবর্ষ নামক যে আমাদের প্রিয় দেশ, এটাকে যদি একটা কাঠামো দ্বারা হয়, প্রতিদিন প্রতিনিয়ত এই কাঠামোগুলোকে দুর্বল করা হয়েছে, ভেতর থেকে ক্ষয়প্রাপ্ত করা হয়েছে, এর আত্মাকে দংশন করা হয়েছে, এর চিন্তাকে ভূতা করা হয়েছে, ভারতবর্ষের ইজ্জত মর্যাদাকে সারা পৃথিবীর সামনে লুটিয়ে দেওয়া হয়েছে। কাজেই সেই ভারতকে, স্বাধীনতার স্বপ্নকে, সেই স্বপ্নের কাঠামোকে, সংবিধানকে রক্ষা করার গুরুদায়িত্ব এবারে নির্বাচন। আমি সেই জায়গায় বলতে চাই,
শাসক দল গত 10 বছর নানা কায়দায় এই দেশের গরিব মানুষকে নির্বিচারে লুণ্ঠন করে, নির্বাচনী বন্ড ইত্যাদি শুনেছেন, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, হাজার হাজার কোটি টাকা লুট করেছে। তার সবগুলো যে উদ্ঘাটিত হয়েছে তা নয়। এই দলের বৈভব, তাদের বাহ্যিক চেহারা, তাদের প্রচারের বহর, এগুলি দেখলে মনে হয় না ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে গড়পড়তা মানুষ, গরিব মানুষ, দুবেলা খেতে কষ্ট হয়, আমাদের কৃষকরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে তার উৎপাদনের খরচ তুলতে কষ্ট হয়, সংসার চালাতে কষ্ট হয়, আমাদের শ্রমিকরা রাত দিন পরিশ্রম করে যে আয় করেন, সে আয়ে তার সংসারের সমস্ত পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে কষ্ট হয়। সেই দেশের একটা রাজনৈতিক দল, তাদের এত অর্থ, তাদের এত টাকা পয়সা, বৈভব, কিভাবে লুট হয়েছে, কিভাবে লুট করছে, এগুলো আজকে লক্ষ্য করছেন। কিন্তু এই দল একটা নির্বাচন আসলে মানুষের কাছে একটা সত্য কথা বলে না, মানুষকে সত্যকে বিশ্লেষণ করতে দেয় না, মানুষের প্রশ্নের জবাব দেয় না, জবাবদিহি হয় না। গণতন্ত্রের অন্যতম শক্তি বা সৌন্দর্যতা হল বিরোধী পক্ষের স্বাধীনতা। গণতন্ত্রে বিরুদ্ধবাদ থাকবে, আঙ্গুল তুলবে, শাসক দলকে তার জবাব দিতে হবে, জবাবদিহি হতে হবে। কিন্তু আমাদের দেশে আমাদের তার জন্য দিল্লি যেতে হবে না। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার কেমন চলছে এটা বোঝার চেষ্টা করতে হবে না। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে গত 6টা বছর আমরা প্রত্যক্ষ করছি না, কাউকে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করার জন্য কোনো বিরোধী দল থাকতে পারবে না, তাদের পার্টি অফিস থাকতে পারবে না, পতাকা উঠতে পারবে না, কি পঞ্চায়েত, কি ভিলেজ কমিটি, কি মিউনিসিপ্যালিটি তাদের প্রার্থী থাকতে পারবে না। শুধু গণতান্ত্রিক কার্যকলাপ না, বিধানসভাতে কোন সরকার পক্ষের কাছে কোনো প্রশ্ন তোলা যাবে না। এখানে আমরা তিনজন বিধায়ক আছি। আমি আমাদের শ্রদ্ধেয় অশোক মিত্র, দীপঙ্কর সেন, পত্র পত্রিকাতে আপনারা দেখেছেন। এই ত্রিপুরা বিধানসভাতেও আমরা কৃষকের কথা উত্থাপন করি, যুবকদের কথা উত্থাপন করি, কর্মচারীদের ডিএর কথা উত্থাপন করি। কেন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, কেন এডিসি মুখ থুবড়ে পড়েছে, কেন অনাহারে মৃত্যু হয়, আমরা সে প্রশ্ন উত্থাপন করি। তার লিখিত জবাবও দেবে না, তার মৌখিক জবাবও হবে না, উঠে দাঁড়িয়ে প্রশ্ন করা যাবে না। ত্রিপুরাজ্যে আমরা দেখছি এগুলো। সারা দেশের ঘটনা আমার পূর্ববর্তী বক্তা তার ছিটে ফোটা বলেছেন। এই দল আরেকটা নির্বাচনের সামনে কি বলছে, আমরা এবার 400-র বেশি আসন নিয়ে আসছি।
আমরা দেশে অমৃতকাল আমরা প্রবর্তন করেছি, অমৃতকাল, অমৃত যুগ। ভারতবর্ষ আগামী 100 বছর সারা পৃথিবীকে শাসন করবে। আমরা বিশ্বগুরুর আসনে আমরা বসেছি। তাই যদি হয়, শাসক দল তো তাহলে আরো মহানুভব হবে, আরো নমনীয় হবে, আরো জবাবদিহি হবে, মানুষের কাছে আরো সহজভাবে উপস্থিত হবে। ত্রিপুরাজ্যের মধ্যে সে পরিবেশ আছে কি? আপনার গ্রামে, আপনার পাড়াতে আছে কি কোথাও? নেই। সেই দল বিগত 2টি নির্বাচনেও কি প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিল একটু স্মরণ করুন। প্রথমবার বলেছিল যুবকদেরকে, দেশের যুবকদেরকে, তোমাদের বছরে 2 কোটি চাকরি হবে, 5 বছরে 10 কোটি। আমাদের অন্নদাতা যারা সবজি ফলান, আমাদের ধান গম ফলান, সমস্ত কিছু আমাদের উদরপূর্তির জন্য যারা হাড়ঘাম ভাঙা পরিশ্রম করেন, তাদের বলা হয়েছিল কি তোমাদের যাবতীয় ঋণ মকুব করা হবে। সার, ওষুধ, কীটনাশক তার দাম কমবে, আর তোমাদের উৎপাদিত পণ্যের 1.5 গুণ হিসাবে সরকার আইন তৈরি করে দেবে, যেটাকে বলা হয় ন্যূনতম তার দাম, মিনিমাম সাপোর্ট প্রাইস। এই দেশ গ্রাম নির্ভর। 70% পরিবার আমাদের দেশের মানুষ গ্রামে বসবাস করে। তাদের বলা হলো, শুধু গ্রামের না শহরেরও, যে বিদেশের দেশ থেকে যত কালো টাকা গেছে বিগত 70 বছরে 100 দিনের মধ্যে উদ্ধার করে তোমাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা দেওয়া হবে। জিনিসপত্রের দাম কমবে। আমি অন্য ইস্যুগুলো বলছি না, এই ইস্যুগুলো ভারতবর্ষের প্রতিটি পরিবারকে, প্রতিটি সংসারকে, সংখ্যাগরিষ্ঠ মানুষকে এই ইস্যুগুলো, এই বিষয়গুলো আকৃষ্ট করে। কিন্তু বিজেপির জমানায় গত প্রথম 5 বছরে এই শব্দগুলো, প্রতিশ্রুতিগুলো দ্বিতীয়বার উচ্চারিত হয়েছে কিনা, দ্বিতীয়বার তাদের কোনো প্রচার পুস্তিকা দেখেছেন কিনা? দেখেননি। 2014 সালের কেন্দ্রে আসার পর তার 4 বছরের মাথায় 2018-তে ত্রিপুরা রাজ্য বিধানসভার ভোট হলো। আমরা আরো কাছ থেকে দেখলাম, আরো নিকট থেকে শুনলাম। এখানে বলা হলো যে আমরা দিল্লি থেকে এত সব ব্যবস্থা করলেও ত্রিপুরার যে মানিক সরকার, বাদল চৌধুরী, জিতেন চৌধুরী, তাদের জন্য মোদী সরকারের এই উপহারগুলো ত্রিপুরাতে আসছে না। আমরা একটা গুচ্ছ প্রতিশ্রুতি, একটা প্যাকেজ, ভিশন ডকুমেন্ট, যার মধ্যে 299টা প্রতিশ্রুতি। আপনি কখনো ভাবেননি, কখনো চিন্তাই করেননি, কোনো নাম শুনেননি, সেগুলো দিয়েছেন। ডাবল ইঞ্জিনের সরকার হবে। আপনার মোহরি পরে বামপন্থী ফ্রন্ট সরকার 25 বছরে যা চাকরি দিয়েছে তার ডাবল চাকরি আসবে। মোহরি পরে বামফ্রন্ট সরকার এখানে 25 বছরে যত পরিকাঠামো, রাস্তা ঘাট, পানীয় জল, বিদ্যুৎ, স্কুল, হাসপাতাল যা করেছে তার ডাবল হবে। বামপন্থী ফ্রন্ট সরকার আজকে
গ্রামীণ শ্রমিকদের যে মজুরি দেয় প্রথম মন্ত্রিসভা থেকে তার ডাবল হবে, কাজ ডাবল হবে। বামফ্রন্ট সরকার আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি দিয়ে যে বেতন দিচ্ছে তার ডাবল হবে। শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর প্রথম মন্ত্রিসভা থেকে এগুলো কার্যকরী হবে। বন্ধুরা, দিল্লি সরকারের 10 বছর, রাজ্যের সরকারের 6 বছর, রাজ্য সরকার এসেও আজকে যিনি এই পশ্চিম ত্রিপুরা বিধানসভা এই লোকসভা কেন্দ্রের যিনি শাসক দলের প্রার্থী কি শুনিয়েছিলেন, 100 দিনের মধ্যে আমার এটা পূরণ হবে, 3 বছরের মধ্যে মডেল হবে। হয়েছে মডেল? বলুন কোন বিষয়টা, কোন কর্মসূচিটা, কোন প্রতিশ্রুতি পালিত হয়েছে? হয়নি, কিছুই হয়নি। 5 বছর অতিক্রান্ত হয়ে দিল্লির সরকারের 2019-এ আবার ভোট আসলো। ভারতবর্ষের মানুষের কাছে কোনো জবাব নেই। নিশ্চিতভাবে পরাজয়ের মুখ দেখতে হবে। আপনারা দেখেছেন কি জঘন্য ষড়যন্ত্র করে আমাদের 40 জন সিআরপিএফ জওয়ানকে কাশ্মীরের পুলওয়ামাতে চক্রান্ত করে খুন করিয়ে আবেগের একটা মহল তুলে আবার বৈতরণী পার হয়েছে। 5 বছর হয়ে গেল, সে ঘটনার কোনো প্রমাণ নেই, তার কোনো তদন্ত নেই, তদন্ত কমিটি হলেও তার কোনো রিপোর্ট নেই। তৎকালীন কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক তিনি বলছেন ये हादसा तो कराया गया है, ये हादसा এটা তো একটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র করে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য ঘটনা ঘটিয়েছে। এইভাবে দ্বিতীয়বার সরকার আসার পরও দেশের জনগণের প্রতি বিন্দুমাত্র কোন ধরনের সহানুভূতি, ভুল সংশোধন করে দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার বা কাজের মধ্য দিয়ে তাদের প্রায়শ্চিত্ত করার সেই চেষ্টা নেই। তারপরে 5 বছর আরো আক্রমণ, আরো আক্রমণ। কৃষকদের উপরে এদের জন্য ঋণ মুকুব ধরে থাক, 3টা আইন আনলো কৃষকদের আরো সর্বনাশ করার জন্য। দেশের যুবকদের যাতে চাকরি দিতে না হয়, গোটা শ্রম আইন এটাকেই সংশোধন করে দিল। 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার বিশ্রাম, 8 ঘন্টার ছুটি। মালিকরা এখন 12 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা খাটাতে পারেন। এদের অধিকার ছিনিয়ে নেওয়া হলো। দেশের স্বল্প, ক্ষুদ্র, মাঝারি সমস্ত শিল্পগুলোকে বসিয়ে দিয়ে একচেটিয়া কিছু বড় শিল্পীর হাতে, কর্পোরেশন হাতে সারা দেশ তুলে দেওয়া হলো। আজকে সারা পৃথিবীর বিখ্যাত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ব ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সমস্ত সংস্থাগুলো কি বলছে? ভারত হলো পৃথিবীর মধ্যে দরিদ্র সীমার নিচে বসবাসকারী তার সংখ্যাগরিষ্ঠ মানুষের দেশ। ক্ষুধার তালিকায় ভারত হলো ওই নেপাল, পাকিস্তান, বাংলাদেশ তার থেকেও খারাপ দেশ। বেকার তালিকায় ভারত হলো গোটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি বেকারের দেশ। স্বাস্থ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে ভারত হলো দেশের জনগণের কাছে সবচেয়ে বেশি অপ্রতুল দেশ। কিন্তু আন্তর্জাতিক সংস্থা, বিশ্ব সংস্থা ভারতের জনগণ
এমনকি বিজেপির ঘরের ভেতরের অর্থনীতিবিদ, দেশের বর্তমান যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার ঘরের সদস্য পরাকালা প্রভাকর, সীতারামনের স্বামী, তিনিও বলছেন ভারতের অর্থনীতি ডুবছে, ভারতের ভবিষ্যৎ আরো বেশি সংকটের দিকে যাচ্ছে। আর এই ভারত এই দেশের জনগণকে ঠকিয়ে ওই পার্লামেন্টকে জবরদস্তি করে সেখানে সংবিধান বহির্ভূত আইন করে জনগণের টাকা লুটছেন, কালো টাকা জড়ো করছেন, গণতন্ত্রের উপরে ছড়ি ঘোরাচ্ছেন। কাজেই বন্ধুরা, সঠিকভাবে আমাদের দেশের পতিত দশা মনীষীরা, পণ্ডিতরা, শিক্ষাবিদরা তারা বলছেন এই ভোট আরেকটা ভোট না, এই ভোট শুধু আরেকটা ভোট না, এই ভোট অন্যতম একটা কঠিন পরীক্ষা ভারতবর্ষের নাগরিকদের সামনে, ভোটারদের সামনে। এই গণতন্ত্র বাঁচবে কিনা, সংবিধান বাঁচবে কিনা, না একজন একনায়তন্ত্রী স্বৈরাচারী যে সমস্ত বিরোধী দলের কণ্ঠ রোধ করতে চায়, জনগণের কণ্ঠ রোধ করতে চায়, দেশের মানুষের যাবতীয় অধিকারকে স্তব্ধ করতে চায়, তার কাছে তুলে দেওয়া হবে। আমরা ত্রিপুরাজ্যের মানুষ, আমরা তো খুব কাছ থেকে এই বিপদগুলো আরো প্রত্যক্ষ করে চলছি। আমরা এখানে এই রাজ্যে অতীতে কখনো দেখেছেন বামপন্থীরা 25 বছর লাগাতার পঞ্চায়েত, এডিসি, মিউনিসিপ্যালিটি, বিধানসভা, লোকসভা জিতেছে? হ্যাঁ, বিরোধী দল শাসক দলকে সমালোচনা করে ইত্যাদি নানাভাবে, কিন্তু বিরোধী দল কোনো বাজারে প্রচার করতে পারে না, পতাকা একটা তুলতে দেওয়া হয় না, দিন দুপুরে প্রশাসনের সামনে পার্টি অফিস আগুন লাগিয়ে পুড়িয়ে দে, এফআইআর করলেও এফআইআর হয় না, যে আক্রমণকারী মাথা ফাটিয়ে মাটিতে লুটিয়ে দিয়ে বিরোধ ধর্পে আবার শাসক দলের শক্তির জানান দে, তার বিরুদ্ধে কোনো এফআইআর হয় না, একটা লোক একদিনের জন্য গারদে যায় না, এরাই আবার সবকিছু কর্তৃত্ব করছে। 96% ত্রিস্তর পঞ্চায়েতের আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। একটার পর একটা মিউনিসিপাল কাউন্সিল বিরোধীদের একটা নমিনেশন পেপার অবধি কিনতে দেওয়া হয় না, ভোট তো দূরে থাক। লোকসভা নির্বাচন পোলিং এজেন্ট দিতে দেওয়া হয় না, প্রার্থীর উপর আক্রমণ করা হয়। কোনদিন দেখেছি আমরা এগুলো? হয়েছে এগুলো? কেউ কেউ ভাবেন, যারা বিজেপি করেন, শাসক দল করেন, তারা হয়তো ভাবেন বাবারে এটা আমাদের উপর তো আক্রমণ হচ্ছে না, এটা তো সিপিএম এর উপরে, কংগ্রেসের উপরে, বিরোধী দলের উপরে। বন্ধুগণ, আপনি কি আক্রমণের বাইরে আছেন? আপনাকে জিজ্ঞেস করি, আপনার বিবেককে জিজ্ঞেস করি। এই যে নামকে ওয়াস্তে প্রহসনাত্মক ভোটে ত্রিস্তর পঞ্চায়েত হয়, প্রধান চেয়ারম্যান কিছু লোক হয় ঠিক, এদের কোনো ক্ষমতা আছে? বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে ত্রিস্তর পঞ্চায়েত অনুযায়ী গ্রামসভা হয়, পঞ্চায়েত সমিতির মিটিং হয়, কোন স্কিম আসলে পরে সরকার দোল সবরত করে বেনিফিশিয়ারদের খবর দিয়ে কিভাবে বেনিফিশিয়ারি বন্টন হবে তা ঠিক হয়? আজকে হয় না। কিছু লোক শাসক দলের, তারা মন্ডল নেতা, জেলা নেতা, রাজ্য নেতা, সাধারণ বিজেপি সমর্থক কি তাদেরকে নিয়োগ করেন?
সাধারণ বিজেপি সমর্থক কি তাদের চেয়ারম্যান করার, প্রেসিডেন্ট করার ক্ষমতা রাখেন না? এদের নিয়োগ করেন কে? রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্যকে নিয়োগ করেন হলো জেপি নাড্ডা, আর রাজ্য সভাপতি নিয়োগ করেন আপনার মন্ডল প্রেসিডেন্ট। কাজেই মন্ডলে, সেই মন্ডলে যারা বিজেপির সমর্থক, বিজেপির হয়ে নিষ্ঠার সাথে খাটছে, তার কাছে দায়বদ্ধ হবে কেন? সে তো দায়বদ্ধ হবে রাজীব ভট্টাচার্যের কাছে, রাজীব ভট্টাচার্য দায়বদ্ধ হবে জেপি নাড্ডার কাছে। গণতন্ত্র নেই। কাজে আপনি সাধারণ বিজেপির সমর্থক, বিজেপির ভোটার, কোন আপত্তি নেই, আপনি যে কোনো পার্টি করতে পারেন, কিন্তু আপনার ইচ্ছা অনিচ্ছা, আপনার প্রতিবাদ বা আপনার সমর্থনে কোনো মূল্য নেই। এইভাবে আজকে ব্লকের টাকা লুট হচ্ছে, পঞ্চায়েতের টাকা লুট হচ্ছে, পিডব্লিউ এর টাকা লুট হচ্ছে, এগ্রিকালচার টাকা লুট হচ্ছে, আর রাজ্য যারা চালান তারা শিক্ষা দপ্তর বেসরকারি হাতে তুলে দিচ্ছেন, বিদ্যুৎ দপ্তর বেসরকারি হাতে তুলে দিচ্ছেন, সেচ তুলে দিচ্ছেন। গত 6 বছরে আপনি নতুন সেচ দেখেন না, নতুন হাসপাতাল দেখেন না, নতুন স্কুল দেখেন না, নতুন মাস্টার দেখেন না। এগুলি হলে আপনি লাভবান হতেন। কাজী বন্ধুরন, আমাদের কাছে প্রশ্ন, এই গণতন্ত্র মানে শুধু ভোট না। গণতন্ত্র মানে হলো আপনার দলের ভিতরে গণতন্ত্র। এই গণতন্ত্র থাকলে যারা এরকম একনায়কতন্ত্রী, দাম্ভিক, আপনাকেও মূল্য দেবে। আপনি সাধারণ সমর্থক, আজকে আপনার মূল্য নাই। আজকে ত্রিপুরাজ্যের এই জনবিরোধী গত বিধানসভা নির্বাচনে প্রমাণিত হয়েছে। মাত্র 39% মানুষ রাজ্যের শাসক দলকে ভোট দেয়। দিল্লি থেকে ডজন ডজন নেতা কোটি কোটি টাকা খরচ করার পরও, মানুষকে চোখ রাঙিয়ে, দাবড়িয়ে, হুমকি দিয়েও এই ভোট 40 পার হয়নি, 39। কিন্তু কার জোরে বেঁচে গেছেন? ত্রিপুরা মথা। সে মথা স্লোগান তুলে রাজ্যভাগ, সে মথা স্লোগান তোলে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, সেই মথা প্রশ্ন তুলে অন্য অংশের মানুষ তারা বিদেশি, একটা অসম জোট, পরস্পর বিরোধী জোট ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে এইভাবে কখনো আড়ালে সমঝোতা, আর সেই আড়াল আজকে প্রকাশ্য। এই লোকসভা ভোটে ঠিক আছে, পশ্চিম ত্রিপুরাতে বিজেপির প্রার্থী, পূর্ব ত্রিপুরাতে কার প্রার্থী? ত্রিপুরা মথার প্রার্থী। চিহ্ন বিজেপির হলেও তাহলে পক্ষান্তরে আপনি ত্রিপুরা মথা যারা এই রাজ্যকে ভাগ করতে চায়, আপনাকে বিদেশি বলে, আপনার অধিকারকে অস্বীকার করে। আপনি নির্বাচনের বৈতরণী পার হতে হবে। দিল্লিতে আরেকটা সুবিধাবাদী সরকার, স্বৈরাচারী সরকার তৈরি করতে হবে। সেই কায়েমি স্বার্থে আপনি তার সাথে সমঝোতা মানে নাকি? আপনি অন্যায়কে প্রশ্রয় দিলেন। আপনি আগামী দিনের জন্য এই ত্রিপুরার যে বৈষম্যের, বিরোধের, বিভেদের এই বীজে আপনি জল দিলেন। আপনার নেতৃত্ব আপনাদেরকে সেদিকে ঠেলে দিল। এইভাবে যদি চলে এই ত্রিপুরা বিকাশ হবে, হয়েছে। যে কোনো পরিসংখ্যানে আসুন, চাকরি, বাকরি, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, কোন ক্ষেত্রে গত 6টা বছর এগোয়নি। শুধু কিছু লোক, বইফোর লোক, তারা চেয়ারম্যান না, তারা বিধায়ক না, তারা মেম্বার না, জননির্বাচিত না, লাখপতি কোটিপতি হয়েছেন চোখের সামনে, কারো কাছে জবাবদিহি করে না তারা। এইভাবে তো দেশকে লুট করা চলে না।
এইভাবে তো ভারত এগোবে না। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে দেশ রক্ষার তাগিদে এবং এই ত্রিপুরাজ্যকে গত 6টা বছর যে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে, এই জাহান্নাম থেকে রক্ষা করার জন্য কালকে ইন্ডিয়া জোটের এই প্রয়াসে দিল্লিতে যখন বিকল্প সরকার তৈরি হবে, নিয়ম অনুসারে রাজ্যের ভোট আরো 4 বছর পরে হবে ঠিক, কিন্তু ত্রিপুরাজ্যের বর্তমান সরকার সংবিধান অনুযায়ী আরো 4 বছর থাকবে, তারা থাকুক, আমরা চাই। কিন্তু যেভাবে গণতন্ত্র হরণ করে মানুষের কথা বলার অধিকার এটাকে জব্দ করে, যেভাবে মুষ্টিমেয় কিছু লোক আপনার পঞ্চায়েতে, ব্লকে, মহকুমাতে সর্বত্র দাদাগিরি চালাচ্ছে, শুধু বিরোধী দল না, আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে থেকে রক্ষা করার জন্যই এই দেশপ্রেমিক জোট তৈরি হয়েছে, ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া ব্লক। আমি আশা করব এই মুহুরীপুরের এখানকার সচেতন নাগরিকদের কাছে, গণতন্ত্রপ্রিয় নাগরিকদের কাছে, এমনকি বিজেপির সমর্থক যারা সত্যি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে, রাজ্যের উন্নয়ন চান, শান্তি চান, বিকাশ চান, তাদের কাছেও আগামী 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে যারা ভোটার, আমাদের প্রার্থী কংগ্রেস দলের নেতা আশিস চন্দ্র সাহাকে হাত চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করুন। পূর্ব ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী রাজেন্দ্র কুমার রিয়াংকে কাচি হাতরা তারকা চিহ্নে ভোট দিয়ে এক দেশপ্রেমিক দায়িত্ব পালন করুন, এই আহ্বান জানিয়ে আবারও সকলকে নমস্কার, অভিনন্দন এবং খুলুমখা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। এই নির্বাচন সম্পূর্ণভাবে পৃথক। এর আগে নির্বাচন হয়েছে, আমাদের দেশে কারা জয়ী হবে, কোন দলের সরকার আপনারা জয়ী করবেন, তার জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমাদের দেশে। আর অষ্টাদশ লোকসভা নির্বাচনের সামনে দাঁড়িয়ে আমরা নির্বাচক মণ্ডলীর কাছে আবেদন করছি, আমাদের দেশের 190 বছরের ব্রিটিশের বিরুদ্ধে লড়তে লড়তে যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতার পর আমরা আমাদের দেশের জন্য একটি সংবিধান তৈরি করেছিলাম, যে সংবিধান আজ গোটা পৃথিবীতে সমাদৃত। এই জন্যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের সংবিধান হচ্ছে আমার সংবিধান। আমরা বলছি এই নির্বাচনে সংবিধানকে বাঁচান, সংবিধানকে জিতান। এই নির্বাচন কোনো এক দলের প্রার্থীকে জয়ী করা নয়, এই নির্বাচন আমাদের দেশের সংবিধানকে জয়ী করা। যে সংবিধান আমাকে কথা দিয়েছিল, আমার অধিকার দিয়েছিল, আমার দেশের ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবার জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে মিলে এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলাম। সেই স্বাধীনতার পর আমাদের দেশের সংবিধানে লেখা হয়েছিল আমার দেশ হবে ধর্মনিরপেক্ষ। আজ আমরা লক্ষ্য করছি আমাদের দেশের সেই ধর্মনিরপেক্ষতা বিপন্ন। আমাদের দেশের সরকার কোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে, কোনো একটি ধর্ম সম্প্রদায়কে তারা উৎসাহিত করবার চেষ্টা করছেন। এখানে যারা বন্ধুরা আমার কথা শুনছেন, সে বন্ধুদের কাছে বিনয়ের সঙ্গে বলতে পারি, যারা হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত, যারা হিন্দু ধর্মকে ভালোবাসেন, আমি তাদের কাছে বলছি, যারা সত্যি ধার্মিক মানুষ তাদের জন্য বলছি, আপনার রাম কোনো অন্য কোনো ধর্মকে ঘৃণা করতে শিখিয়েছে, আপনার রাম কোনো ধর্মের প্রতি তার প্রতিষ্ঠান ভেঙে দিতে শিখিয়েছে, আপনার রাম আমাদের দেশের মধ্যে দুই সম্প্রদায়ে দাঙ্গা লাগাতে শিখিয়েছে না, আমার হিন্দু ধর্মের রাম সেই দাঙ্গা লাগাতে শেখায়নি। আজ সেই রামকে কলঙ্কিত করা হচ্ছে দাঙ্গা লাগানোর মধ্যে দিয়ে। আমাদের দেশের রামকে, আমার ধর্মের রামকে আজকে কলঙ্কিত করছে কোন একটি রাজনৈতিক দল, ধর্মের জন্য না, রাজনৈতিকভাবে ক্ষমতা পাওয়ার জন্য। তাদের কাছে ধর্ম রাজনৈতিক প্রজেক্ট, তাদের কাছে ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান নয়, তাদের কাছে ধর্ম তার অন্তর থেকে আসা, তার আবেগ নয়, ভালোবাসা নয়, তার জন্য শ্রদ্ধা নয়।
এরকম এক পরিস্থিতিতে আমরা বলছি আমার ধর্মনিরপেক্ষতা না বাঁচলে আমার দেশ বাঁচবে না, আমার সংবিধান বাঁচবে না। আমাদের দেশে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আমরা সবচেয়ে বেশি আজকে চেয়েছিলাম গণতন্ত্রের স্বাদ পেতে। দেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের স্বাদ পেতে। ব্রিটিশরা এককভাবে যা বলবে তা গোটা দেশকে মানতে হবে, গোটা দেশের সমস্ত মানুষের উপর স্টিম রোলার দিয়ে চালিয়ে দেবে, একক কেন্দ্রিকভাবে ওই 7 সমুদ্র 13 নদীর পার থেকে এসে আমাদের উপর নিষ্পেষণ করবে। এ আমরা মানিনি। তার জন্য লক্ষ মানুষ ফাঁসি কাস্টে ঝুলেছিলেন, আত্মত্যাগ করেছিলেন। আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করেছিলাম কারোর দয়ায় নয়, দাক্ষিণ্যে নয়, আমার আত্মত্যাগ শ্রম, তার বিনিময়ে আমরা সেই গণতন্ত্রকে আমাদের দেশে আমরা হাসিল করেছিলাম। আজ সেই গণতন্ত্র আক্রান্ত। আমার দেশের গণতন্ত্রের মন্দির ওই পার্লামেন্টের সদস্যরা তার কথা বলবার অধিকার নেই। সরকারের বিরুদ্ধে কথা বললে বলছে দেশদ্রোহী। আমরা জানি আমাদের দেশের সরকার সব ভালো করবে, এ হতে পারে না। তার জন্যেই ওই দেশের সরকারি ব্যবস্থাপনায় বিরোধী দল বলে একটা দল থাকে, বিরোধী দল নেতা থাকে, বিরোধী দলের মর্যাদা থাকে, কথা বলার অধিকার থাকে। আজকে আমরা দেখছি ওই বিরোধিতা করবার জন্য 146 জন এমপিকে পার্লামেন্টের থেকে সাসপেন্ড করে বের করে দেওয়া হয়েছে। ভাবলাম বের করে দেওয়া হয়েছে কোনো ভালো কাজ হয়? কি হয়েছে? 6 মিনিটে 18টা বিল পাশ হয়েছে। একটা বিল পাশ করবার জন্য কত মিনিট সময়? 30 সেকেন্ডের কাছাকাছি সময় নয়, আরো কম সময়ে প্রায় 20 সেকেন্ডে আমাদের দেশে প্রতি মিনিটে 3টে করে বিল পাশ হয়েছে। 6 মিনিটে 18টা বিল পাশ হয়েছে। কি এমন ভারতবর্ষের তাড়াহুড়ো? ওই 30 সেকেন্ডের মধ্যে একটা বিল আমাদের দেশের পার্লামেন্টে পাশ করতে হবে। যারা বিজেপির বন্ধু আছেন, আমার কথা শুনছেন, তাদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, আমার দেশের পার্লামেন্টে বিতর্ক হবে, আপনাদের সংখ্যাগরিষ্ঠ রয়েছে, আলোচনা করবেন, কথা হবে, তর্ক হবে, ভোট হবে, সেই ভোটে আপনারা সংখ্যাগরিষ্ঠতার জেরে আপনারা জিতবেন। কিন্তু সেই বিতর্কটা পার্লামেন্টের ভেতরে হতে দেবেন না। এখন গণতন্ত্রের দেশে আমরা বাস করছি। আজ এই রকম এক পরিস্থিতির মধ্যে আমাদের দেশের ভোট। সেজন্যই বলছি, এখানে ওই রাজেন্দ্র রিয়াংকে জয়ী করে না, আমার দেশের গণতন্ত্র পার্লামেন্টের ভেতরে আপনাদের লক্ষ মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি তার এলাকার কথা, তার প্রয়োজনের কথা, মানুষের দুঃখের কথা, যন্ত্রণার কথা, মানুষের সমস্যার কথা তুলে ধরবেন। এর জন্য আমাদের দেশের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট আগামী দিন কাজ করবে কিনা, আমার দেশের মানুষ এরপর আর ভোট দিতে পারবেন কিনা, এরকম এক পরিস্থিতির মধ্যে এই ভোটে আমরা চাই আমাদের দেশ জিতুক, আমাদের সংবিধান জিতুক, গণতন্ত্র জিতুক, আমাদের দেশের মানুষ জিতুক। আমি শুধু বিজেপির বন্ধুদের বলবো, যারা বলছেন সব বিরোধীরা জোট হয়েছে, কংগ্রেস কমিউনিস্ট জোট হয়েছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশের যখন স্বাধীনতা আন্দোলন হচ্ছিল, সেই স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের মঞ্চে সেদিন কমিউনিস্ট সবাই মিলে আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করিনি, পরাজয়িত করিনি? সেও যুদ্ধ কি অন্যায় ছিল? সেদিন সেই যুদ্ধকে যদি মেনে নিতে পারেন, আজ ভারতবর্ষ দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের সামনে যেই ভারতবর্ষে আজ আমার গণতান্ত্রিক অধিকার নেই, কথা বলার অধিকার নেই, আমার দেশের সংবিধান আজকে বিপন্ন। ওই রকম এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজ সবাই মিলে আমরা এক কাট্টা হয়েছি। আমরা ইন্ডিয়া ব্লকে আজকে বলছে ভয় পেয়েছে বিজেপি, তাই দেখতে পাচ্ছেন ওরা বলেছিল আপকি বার 400 পার, 129টি আসন আছে ভারতবর্ষের দক্ষিণাঞ্চলে। কটা আসন পাবে বিজেপি? বড়জোর কুড়িয়ে বাড়িয়ে 10টা। যদি 10টা পায় তাহলে বাকি 119টা আসন, ভারতবর্ষের 145টা আসন আছে, ওই আসনগুলো বাদ দিলে কি দাঁড়ায়? বড়জোর ভারতবর্ষের আর বাকি অংশের মধ্যে 420 থেকে 25টা আসন। ওই 25টা আসনের মধ্যে শুধুমাত্র 10টা আসন পাবে, 20টা আসন পাবে, বাকি 390টা আসন পাবে বিজেপি। বিশ্বাস করেন বিজেপির বন্ধুরা? মোদী বলেছে তাই বিশ্বাস করছেন? মহারাষ্ট্রে থাকবে তো গতবার যে আসন পেয়েছিলেন, গুজরাটে থাকবে তো 26-এ 26, রাজস্থানে থাকবে তো 25-এ 25, মধ্যপ্রদেশে থাকবে তো 25-এ 24, থাকবে না।
আজকে গোটা দেশ আজকে সেই দিকে এগুচ্ছে। তার জন্যই ভয় পেয়েছে বিজেপি, তার জন্যই আমাদের মিটিং করা, আমাদের মিছিল করা, কথা বলা, পতাকা লাগানো, ফেস্টুন লাগানো, এই কাজগুলোতে প্রতি মুহূর্তে বাধা দিচ্ছে। মিছিলে আসতে পারবেন না, মিটিংয়ে আসতে পারবেন না, আপনাকে এই কাজ করতে দেওয়া হবে না। বন্ধু, আমি বলছি যারা আজকে আনন্দ করছেন, যারা ভাবছেন এটাই বোধহয় ঠিক রাস্তা, আমি বলছি এই আঘাত আপনার উপরে আসবে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন বিজেপি দলের অভ্যন্তরেও আজ কথা বলার কোনো অধিকার নেই, কোনো দ্বিতীয় কণ্ঠস্বর শোনা হবে না। যদি কণ্ঠস্বর থাকে তাহলে দমিয়ে দেওয়া হবে। আজকে তাই আমরা দেখছি আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলছেন আমি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব না, আর তার স্বামী বলছেন ভারতবর্ষের ইতিহাসে ইলেকট্রাল বন্ডের কেলেঙ্কারি হচ্ছে শুধু ভারতবর্ষ না, পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ কেলেঙ্কারি। আরটিআই আইন অনুযায়ী ওটা অপরাধ, ওটা হচ্ছে আমাদের দেশের মানি লন্ডারিং কেস, অর্থাৎ অর্থনৈতিক কেলেঙ্কারি সংক্রান্ত একটি ঘটনা। আর সেই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, কারণ প্রতি 100 টাকায় 90 টাকা ওই বিজেপির ঘরে জমা হয়েছে। আজকে ওই রকম এক পরিস্থিতিতে বন্ধু আমার দেশের নির্বাচন, এই নির্বাচনে বামপন্থী এবং কংগ্রেস মিলে যে 27 দল ইন্ডিয়া ব্লক তৈরি করেছে তার প্রার্থীকে জয়ী করলে আপনার কাজ থাকবে, আপনার খাওয়ার থাকবে, কথা বলার অধিকার থাকবে, সংবিধান থাকবে, গণতন্ত্র থাকবে। সেই সংবিধান গণতন্ত্রকে বাঁচাতে আসুন আমরা ইন্ডিয়া জোটের ওই পূর্ব ত্রিপুরা আসনে রাজেন্দ্র রিয়াংকে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে, পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস দলের সভাপতি আশিস শাহকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়ী করে ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়া ব্লক জিন্দাবাদ। হাঁসের পেট কাটতে পারলে পরে একসাথে অনেকগুলো সোনার ডিম পাওয়া যাবে, রাতারাতি রাজা উজির নাজির মহারাজ হয়ে যাব। এই হাঁসটা কেটে তো দেখলাম সোনার ডিম তো দূরের কথা, হাঁসটাকেই মেরে ফেললাম। এখন বুঝতে পারছি কি সর্বনাশ করেছি, আমাদের দিকে কেউ ফিরেও তাকায় না। মানুষ বলছে এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা 2023-এর নির্বাচনে আহ্বান রেখেছিলাম এদেরকে পরাস্ত করুন। একাধিক অবিজেপি রাজনৈতিক দল একটা জায়গায় আসার চেষ্টা করেছি আমরা। ভোটের ফলে কি দেখা গেল? 51 ভাগ ভোট পেয়েছিলেন 18-তে, আর 23-এ 39 ভাগ পেয়েছে। 51 ভাগ ভোট যেটা 18-তে পেয়েছে, এটা আসলে সবটা বিজেপির ভোট না। কংগ্রেস 18-র আগে যে বিধানসভা নির্বাচন হয়েছিল 42 ভাগ ভোট পেয়েছে, বিজেপি 5 ভাগের নিচে ভোট পেয়েছিল। 18 নির্বাচনে গিয়ে দেখা গেল কংগ্রেসের ভোট 42 থেকে নেমে 2.5-তে চলে এসছে, বিজেপির ভোট 5-এর থেকে 51 হয়ে গেল। কোথেকে আসতো ভোট? সিপিআইএম থেকে তো যায়নি, সিপিআইএম এর ভোট 6 থেকে 7 ভাগ কমেছে। 18-র আগে যে ভোট ছিল 18-র ভোটে আগের তুলনায় 6 থেকে 7 ভাগ ভোট কমেছে। বেশিরভাগ ভোটটা আমাদের কমেছে ট্রাইবেল এলাকাতে, বিভ্রান্তি তৈরি করেছে আলাদা উপজাতি রাজ্য। আমি সেই বিশ্লেষণকে সময় নষ্ট করতে চাইছি না। ওই ভাব 23-এর নির্বাচনে কি দেখা গেল? যারা বিভ্রান্ত হয়ে, মোহগ্রস্ত হয়ে, লোভের বশবর্তী হয়ে বিজেপি বলছে যে আমরা দিল্লিতেও থাকবো, রাজ্যও থাকবো, ডাবল ইঞ্জিনের সরকার, টাকা পয়সার কোনো অভাব হবে না। বামফ্রন্ট সরকারের কাছে দাবি করছেন ভালো, কিন্তু তারা তো আপনাদের সব সমস্যার সমাধান করতে পারছে না। দরকারটা কি? আমাদের একবার ভোট দিয়ে দেখুন না, 5 বছর কেন্দ্র রাজ্য একসাথে মিলে ডাবল ইঞ্জিনের সরকার চালাবো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই তো প্রতিশ্রুতি ছিল। কাজে মানুষ তার জীবনের অভিজ্ঞতা যখন দেখলো এগুলো সব মিথ্যা প্রতিশ্রুতি, প্রহসন। কাজ নাই, খাদ্য নাই, রোজগার নাই, আয় উপার্জন নাই, কেনবার ক্ষমতা নাই, সন্তান মারা যাচ্ছে, বিক্রি করছেন অনাহারের জ্বালা থেকে বাঁচবার জন্যে, তাতেও যখন হচ্ছে না, গোটা পরিবার বিষ খেয়ে আত্মহত্যা করছেন, ফলিডল খেয়ে আত্মহত্যা করছেন। আবার কোথাও কোথাও একসাথে স্বামী স্ত্রী ফাঁসির দড়িতে ঝুলছেন। কি হচ্ছে এটা? খবর রাখে কেউ? এই সরকারের আমলে এই সমস্ত জিনিসগুলো বামফ্রন্ট সরকার আসার পর বন্ধ হয়ে গেছে, ইতিহাসের অতীত হিসাবে পরিগণিত হতো, এগুলো নতুন করে আবার আসতে শুরু হয়েছে। যে এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা গেল 23-এর নির্বাচনে যারা মোহগ্রস্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের একটা উল্লেখযোগ্য অংশ তারা কিন্তু বিজেপিকে আর ভোট দিলেন না। দিলে তো বিজেপির ভোট কম 39 হওয়ার কথা না, 39 যে ভোট। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সামনে, এই যে কেন্দ্র
একটা ফরওয়ার্ড ব্লকের একজন প্রার্থীকে আমরা দিয়েছিলাম। সব বুথে যারা ভোটার আপনাদের ভোট দিতে দিয়েছে কেন্দ্রে, সঙ্গে সূর্যমণি নগর প্রার্থীকেই বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না, কংগ্রেসকে আমরা এই আসনটা ছেড়েছিলাম। পোলিং এজেন্ট দিতে পারছে না, দিয়েছিল পিটিএ বের করে দিয়েছে, ভোটারদের যেতে দেয়নি। প্রার্থী নিজে ভীত সন্ত্রস্ত, তাকে নিয়ে যখন আমাদের কর্মীরা যেতে দিয়েছে বলছে কোথায় নিয়ে যাচ্ছেন, আমি তো আক্রান্ত হবো, আমাকে যখন বাড়িতে দিয়ে যাবে রাতের বেলায় তো আমি আক্রান্ত হব। এই তো পরিস্থিতি। তাহলে এই কাণ্ড করে দেশের নির্বাচনে যে 19 ভোট 39 ভোট, তার মধ্যে 12 থেকে 15-17% ভোট এটা আসল ভোট না, জালিয়াতির ভোট। তাহলে প্রকৃত ভোট কত? 22 থেকে 25 হবে। এরা জানে এরা তো জয় হাসিল করতে পারে, এরা তো পরাস্ত হয়েছে। সরকারটাকে টিকে থাকলো কি করে? কে টিকে থাকতে সাহায্য করলো? বিশ্বাসঘাতক বিজেপি বিরোধী সেজে, বুকে আলখাল্লা লাগিয়ে, মানুষকে বিভ্রান্ত করে, উপজাতি দরদি সেজে 42 আসনে দাঁড়িয়ে 13 আসন জিতে কংগ্রেসকে কয়েকটা, বিজেপিকে কয়েকটা আসনে জিততে সাহায্য করে, বামফ্রন্টের দিকে যাতে ট্রাইবেল ভোট আসতে না পারে, যারা বিভ্রান্ত হয়ে গেছিল তারা যাতে ফিরে যেতে না পারে, কোনো মতেই বামফ্রন্ট তাদেরকে সরকার আসতে দেওয়া যাবে না। এই কাণ্ডটা করে তারা বিজেপিকে সরকারের টিকে থাকতে সাহায্য করেছে। কাজেই আমি কেন এই কথাগুলি বলছি, আপনারাই করেছেন এটা, ঠিক আছে, আপনারা এই কেন্দ্রে করতে পারেননি, সূর্যমণি নগর কেন্দ্রে করতে পারেননি, পাশের কেন্দ্রে করতেন তো, ওই তো বসে আছে তো আপনাদের প্রতাপগড়ের প্রার্থী, আপনাদের গ্রামেরই তো ছেলে, বিধবা মা, অন্যের বাড়িতে থালা বাসন মাজেন, বাচ্চাদের দেখেন, টিউশনি করেন, মায়ের টাকা, এই ছেলের টিউশনির টাকা সবটা মিলিয়ে কোনো মতে পাস করেছে। সেই ছেলেকে যখন ডিএফ করে এই শুভ দিনে আমরা দাঁড় করালাম, আমাদের অনেকেই বলছে কাকে দাঁড় করালেন, তাকে চিনি না, সে কি করে জিতবে, উনি সরকারের অবর্তমান। আপনারাই জিতিয়েছেন, দেশের নির্বাচনে আপনারা জিতিয়েছেন, 18 নির্বাচনে জিততে পারেনি, এরকম ঘটনা আছে। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলতে চাইছি, আত্মবিশ্বাসে বলিয়ান হওয়ার চেষ্টা করুন, ভয়ের কাছে মাথা নত না, দেয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকার কোনো কারণ নেই। মানুষ যদি ঐক্যবদ্ধ হতে পারে, তার চেতনাকে যদি জাগ্রত করা যায়, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে অসত্যের বিরুদ্ধে, তাহলে পরে অনেক কঠিন কাজকে সহজ করা সম্ভব, অসম্ভবকে সম্ভব করা সম্ভব। এটা 19 লোকসভা নির্বাচনের পর, ওই পুলওয়ামার কথা বলছিলেন আমাদের সেক্রেটারি, পুলওয়ামা না হলে 19 ভোটে হেরে যেতেন, কোনো মতে রক্ষা করেছেন সরকার। কিন্তু তারপরে যত বিধানসভার ভোট হয়েছে, লোকসভা বিধানসভার উপনির্বাচন হয়েছে, নগরের নির্বাচন হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে বিজেপি পরাজিত হয়েছে। সরকারই ছিল, হাতছাড়া হয়েছে, বিরোধী দলে ছিল, আসন কমেছে। কি করে না জিতেও সরকার তৈরি করছে? ওই যে বললাম, ইলেকশন বন্ড, কালো টাকা, সুদখোর মহাজনদের টাকা, ট্যাক্স ফাঁকি দেয় যারা, তাদের টাকা, বড় বড় পুঁজিপতি, এই টাকা দিয়ে আপনার বিধায়ক এমপিদের কেনা বেচা করে বাজারের লাখ গোবরের মতো এইভাবে তারা সেখানে গণতন্ত্রটা নিয়ে ছেলে খেলা করবার চেষ্টা করছে। আসলে গণভিত্তি জনগণের মধ্যে এদের কমছে, এটা বুঝতে পারছেন। এবং এই জায়গায় সবচেয়ে বড় ভয় হচ্ছে তাদের, এই যে এবার 22টা 23টা 25টা 26টা 27টা রাজনৈতিক দল একটা জায়গায় আসলো, এই ঐক্য তো সাধারণ ঐক্য না, এই জীবনের তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতে। ওই যে এবার তো সরকারের টিকে থাকা, ফিরে আসা অত সহজ হবে না। কাজেই তারা একের পর এক ষড়যন্ত্র করবে, বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে, ভয়ভীতি সৃষ্টি করবে, সন্ত্রাস তৈরি করবার চেষ্টা করবে। নিজেরা সন্ত্রস্ত বলে বিরোধী যারা, তাদেরকে সন্ত্রস্ত করে ভোটের বাক্সে যাওয়ার ক্ষেত্রে বাধা দিয়ে নিজেদের ভঙ্গুর যে অস্তিত্ব, এটাকে টিকিয়ে রাখবার জন্য তারা চিন্তা করছে, ভাবনা করছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে যেটা আবেদন থাকবে, ঘুরে দাঁড়ান, সারা দেশে আওয়াজ উঠেছে এবং এটা ঠুনকো আওয়াজ না, এটা ঠুনকো আওয়াজ না, মানুষের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতেই বিভিন্ন পার্টির রাজনৈতিক নেতৃত্ব যারা এই স্লোগান ঠিক করেছেন, এ তো
তাদের যে র্যাঙ্ক অ্যান্ড ফাইল সমর্থক, তাদের যে ভাবনা চিন্তা, তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই যে বিষয়গুলো যখন উঠে আসছে নেতৃত্বের কাছে, তারাই তো যখন একসাথে বসে পরিকল্পনা করেন, তারাই তো এই কর্মসূচি ঠিক করেন, তারাই তো এই স্লোগান ঠিক করেন, তারাই তো আগামী দিনের চলার পথ কী হবে এটা ঠিক করেন। কাজে এ তো জনগণের ভাবনা চিন্তার প্রতিফলন। কাজে আমরা যে ত্রিপুরায় বলছি, এ তো বিচ্ছিন্নভাবে বিজেপিকে পরাস্ত করো, কেন্দ্রে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জনমুখী সরকার তৈরি করো, এটা শুধু ত্রিপুরার 40 লক্ষ 41 লক্ষ মানুষের জন্য বলছি ঘটনা তা না, ভারতবর্ষের 140 কোটি মানুষের জন্য বলছি, যুবকদের জন্য বলছি, ছাত্রদের জন্য বলছি, মায়েদের বোনেদের জন্য বলছি, ছোট বাজারি ব্যবসায়ীদের জন্য বলছি, উপজাতি তফসিলি ওবিসি সংখ্যালঘুর জন্য বলছি, শিক্ষক কেরানি কর্মচারী তাদের জন্য বলছি। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে যেটা আমাদের আবেদন থাকবে, দূর থেকেও যারা শুনছেন ভয়ে ভীতিতে মুখ দেখে ফেলবে, রাতের অন্ধকারে গিয়ে আবার বিল পাট্টাল ছুড়বে, ঘরে আগুন লাগিয়ে দিতে পারে, কিন্তু শুনছেন তো, কিন্তু আপনাদের চেতনার কাছে আমাদের যেটা আবেদন থাকবে, ভয়ের কাছে আত্মসমর্পণ করলে সন্ত্রাস যারা করেন তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে, এই প্রশ্রয় দেবেন না। আপনি পাল্টা সন্ত্রাস করুন এটা কিন্তু বলছি না, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ, এটা পাল্টা সন্ত্রাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ। কাজে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদেরকে রুখে দাঁড়াবার জন্য বলবো। সেদিক থেকে এই নির্বাচনে আমরা এই যে বিধানসভা কেন্দ্র, তার পাশের যে বিধানসভা কেন্দ্র ভোটে দিতে পারলেন না, খুব কম ভোট আপনাদের বাক্সে জমা হয়েছে। এবারকার নির্বাচনে আমরা বামফ্রন্ট সমর্থন করেছি, ইন্ডিয়া মঞ্চের প্রার্থী কংগ্রেস দলের আশিস বাবুকে হাত চিহ্ন তার প্রতীক, এই চিহ্নে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে। বিভ্রান্তের কোনো সুযোগ নেই। আর এই কোনোদিনই তো হাত চিহ্নে ভোট দেয়নি, আমরা কি করে হাত চিহ্নে ভোট দেবো? আমরা বরাবরই কাস্তার তারকা চিহ্নে ভোট দিই, অথবা সিংহ চিহ্নে ভোট দিই, অথবা কুদাল বেলচায় ভোট দিই, অথবা কাস্তে ধানের শীষে ভোট দিই। এটা কি বলছেন? বলছি তো, দেশের মানুষ চাইছেন, এটা তো আমাদের কয়েকজন নেতৃত্বের কথা না, এটা বাস্তবের চাহিদা, সময়ের চাহিদা, সময়ের দাবি। যেখানে তো সংগঠিত করার সুযোগ নেই। গতবার অনেক জায়গায় আপনারা হাত চিহ্নে ভোট দিয়েছেন, হাত চিহ্নে যারা ভোট দিতে অভ্যস্ত, বামফ্রন্টকে যারা ক্ষমতা থেকে হটাবার জন্য 18 নির্বাচনে বিজেপিকেই দুয়ার টেলে ভোট দিয়েছেন, তারাও তো কাস্তাতুরি তারকা চিহ্নে ভোট দিয়েছেন। অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, এর কোনো বিকল্প নাই। কাজে এটা ভাবনায় রেখে এই এলাকার মানুষ যারা, তাদের কাছে আমাদের আবেদন, আপনারা সাহসে বলি আনবে আশিস বাবুকে। গত বিধানসভার নির্বাচনে যে ভোট দিতে পারলেন না, ক্ষোভ বিক্ষোভ জ্বালা যন্ত্রণা, দিতে পারলে ফল অন্যরকম হতোই, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না। তাহলে ওটা পুষিয়ে দেওয়ার জন্য এবার আশিস বাবুকে এই দুটো বিধানসভা কেন্দ্রে আপনারা জয়ী করুন, জয়ী করে তাকে এই পশ্চিম আসনে তার জয়টাকে সুনিশ্চিত করবার ক্ষেত্রটাকে একটু সংহত করুন। এই দায়িত্ব পালনের জন্য এগিয়ে আসুন। যা পারলেন না 23-এর নির্বাচনে, এটা 24-এর লোকসভা নির্বাচনে পুষিয়ে নেওয়ার চেষ্টা করুন। সুযোগ তো, এটা তো সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। আপনাদের কাছে আবেদন করব, শুধু নিজেদের মধ্যে বসে বসে কথা বললে চলবে না, পাড়া যান, হাঁটুন, মানুষের সঙ্গে কথা বলুন, জানবার চেষ্টা করুন, কি চিন্তা করছেন, কি ভাবছেন, কি বলছেন, আমাদের কোনো পরামর্শ দিচ্ছেন কিনা। অথবা সরকারে থাকার সময় একটা গাড়ি 25 বছর বামফ্রন্ট সরকার সব কাজ ঠিকঠাক করতে পেরেছিলাম, এই দাবি তো আমরা করবো না। সবার সব চাহিদা পূরণ করে দিয়েছিলাম, এই দাবিও তো আমরা করবো না। এটা করার ক্ষমতা কোথায় ছিল? অনেকেরই অনেক জিনিস আমরা পূরণ করতে পারিনি, ক্ষোভ আছে, বিক্ষোভ আছে। আবার আমাদের নেতা কর্মীরা কোনো কোনো জায়গায় ক্ষমতার দম্ভে এতটা দাম্ভিক হয়েছিলেন, কথাবার্তা বলার সময় হুঁশ থাকতো না, উল্টোপাল্টা ব্যবহার করতেন। কিছু পাওয়ার জন্য নয়, ব্যবহারের কারণে অনেকে ক্ষুব্ধ হয়ে আছেন। এখন যান, এগুলো মন খুলে উদাম করে বলবে, এগুলো শুনে ক্ষুব্ধ হবেন না, রাগ করবেন না, চোখ কান বন্ধ করে শান্তভাবে শুনবেন, সঠিক সমালোচনা গ্রহণ করবেন। ভুল যদি কোনো সমালোচনা করে উগ্র না হয়ে, বিতর্কে তার্কিক হিসাবে নিজেকে ইনভলভ না করে, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, বিনয়ের সাথে বুঝিয়ে বলবেন যেটা বলছেন এটা ঠিক না, সঠিক জিনিস
জানতে সাহায্য করুন। এভাবেই তো যারা ভিন্ন শিবিরে আছেন তাদেরকে জয় করে মিত্র শিবিরে আপনার সঙ্গে আপনি নতুন শক্তির সমাবেশ করবেন। এই দৃষ্টিভঙ্গি যদি না নিতে পারেন, ধৈর্য যদি না থাকে, স্থৈর্য যদি না থাকে, বিনয় যদি না থাকে, কথা শুনবার আগ্রহ যদি না থাকে, শুধু আপনিই বলবেন, যা বলবেন দিনকে রাত, রাতকে দিন, যা নরেন্দ্র মোদী বলতে অভ্যস্ত, তাহলে তো আপনার সঙ্গে নরেন্দ্র মোদীর কোনো ফারাক থাকবে না। কাজে এই দৃষ্টিভঙ্গি নিয়ে সময় আছে আরো 10 দিন 12 দিন যান। এখন তো ভোটার স্লিপ দিতে হয় না, ইলেকশন কমিশন নাকি দেয়, কতটা দেয় না আমি জানি না, তো সময় আছে, যান না, সকালে যান, দুপুরে যান, দুপুরে মায়েদের বোনেদের পাবেন রান্নাবান্না করে বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে, তখন তো একটু পান টান খাচ্ছেন, কাতারে তো সেলাই করছেন, এই সময় ঢুকুন না গিয়ে। আমাদের নারী সমিতির মায়েরা বোনেরা খালি মিছিল করবেন, হ্যাঁ ওই আপনার পুলিশ হেডকোয়ার্টার থেকে এখানে, ঠিক আছে করেছেন ভালো করছে, শুধু এই মিছিল করলে হবে না তো, এ তো একই লোক আসছেন বারবার, নতুন লোক কোথায়? সেই নতুন লোক খুঁজে বের করার জন্য বাড়িতে যান, কথা বলুন, মা, মাসি, জেঠি, খুড়ি, কাকি, দিদি, কথা বলুন। একসময় আপনাদের সঙ্গে ছিল, মাঝখানে একটু উল্টোপাল্টা হয়েছে, একসময় আপনাদের সঙ্গে মোটেই ছিল না, কিন্তু আপনাকে দেখে এখন নিয়ে বসাচ্ছেন, আসুন বসুন, চা পান দেওয়ার চেষ্টা করছেন, এই সুযোগটা নিয়ে কথা বলবেন। ভুল ভ্রান্তিক যে নিকটটা তৈরি হয়ে আছে, এর জন্য আমরাও খানিকটা দেয়নি, সরকারের যেহেতু দীর্ঘ সময় ছিল, এর থেকে বেরিয়ে আসতে, এর মধ্য দিয়ে মিত্রশক্তি বাড়ান, আশিস বাবুর জয় নিশ্চিত করার জন্যে নতুন ভোটার আমাদের পক্ষে জমায়েত করবার চেষ্টা করব। আমার বিশ্বাস সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও, ভয় ভীতি সত্ত্বেও, তারপরে হয়তো কেউ কেউ ভাবছেন আস্তান্ত ভয় ভীতি উপেক্ষা করে, আমি তো জানি রাত্রেবেলায় আমার বাড়িতে ঢিল পড়বে, দোকানে তালা লাগাবো, তারপরেও আমি এসছি, আমি আসবো আপনার এই সাহসকে সেলাম জানাই। আপনি একা সাহসী হলে চলবে না, অন্যদেরকেও এই সাহসে উদ্দীপিত করতে হবে। কাজে এই দৃষ্টি নিয়ে আপনারা অগ্রসর হবে এবং আশিস সাহা তার যে হাত চিহ্ন, এই চিহ্নে ভোট দিয়ে তার জয় নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা নেবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। অনেকক্ষণ আমি আপনাদের সামনে বললাম, আপনারা আমাকে সুযোগ দিলেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বলা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আমার নমস্কার। এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় 2 জন সদস্য এবং জাতীয় কংগ্রেস ও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আমাদের রাজ্য এবং জেলা নেতৃবৃন্দ। খুব সংক্ষেপে, কিন্তু এবারের যে লোকসভা নির্বাচন, সে নির্বাচন ভোটারদের কাছে শুধু ভোট দেওয়ার কর্তব্য না, একটা বিশাল দায়িত্ব, পবিত্র দায়িত্ব উপস্থিত করেছে। আমি সংক্ষেপে সেই কথাগুলি কয়েকটা এখানে বলতে চাই। বন্ধুরা, শুধু আজকে বিজেপি বিরোধী এদেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যারা দেশের সংবিধানকে পবিত্র ধর্মগ্রন্থের চাইতেও সম্মান করে, যারা এই দেশের স্বাধীনতার ফসল আমাদের পবিত্র সংবিধান, সেই সংবিধানকে রক্ষা করার তাগিদ যারা যারা মনে করেন, আজকে সবাই বলছে এবারের ভোট গত 17টা ভোটের মতো শুধুমাত্র আরেকটা ভোট না, এই ভোট আগামী দিন ভারতবর্ষে আর কোনো ভোট থাকবে কিনা, অর্থাৎ মানুষের কথা বলার, মানুষের যে অধিকার আমাদের সংবিধানের মধ্য দিয়ে প্রতিশ্রুত আছে, এটা আর অব্যাহত থাকবে কিনা, না এই ভোটের পরে শেষ হয়ে যাবে। এবারে
এই ভোটের মধ্য দিয়ে সেটাই এই দেশের নাগরিককে বেছে নিতে হবে। গণতন্ত্র না একনায়তন্ত্র, গণতন্ত্র না স্বেচ্ছাচারিতা, বহুদলীয় ব্যবস্থা না শুধু একদলীয় না, একজন নেতা তার একনায়ত্ব হিটলারের মতো এই বিশাল দেশকে শাসন করবে, এরকম দেশ তৈরি হবে কিনা। কেন কথাগুলি আজকে দেশের সমস্ত প্রবীণ এবং দেশপ্রেমিক সমস্ত নাগরিকরা উপলব্ধি করছেন? আমরা যখন সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ এই কথাগুলি বলি, সাধারণ মানুষ কেউ কেউ হয়তো মনে করেন, আরে বাবারে এগুলি রাজনৈতিক এত গুরুতত্ত্ব, গম্ভীর বিষয়। আমরা সাধারণ চাষাবুষা মানুষ, গরিব মানুষ, গায়ে গতরে খাটা মানুষ, এত সব তো আমরা বুঝি না। বন্ধুরা, এগুলি বুঝার জন্য আপনাকে সেই দিল্লি, বোম্বাই বা আজকে দেশের সংবাদপত্রগুলোতে, টেলিভিশনগুলোতে যদিও এগুলো যে সাংঘাতিক আলোচনা করার সুযোগ আছে, করতে দে এরকম না, এগুলো বোঝার সুযোগ সবার নাই। কিন্তু এই ত্রিপুরার যে গত 6টা বছর আমরা কি দেখছি, একেবারে জ্বলন্ত উদাহরণ এই ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র। আজ থেকে কমাস আগে বিধানসভা নির্বাচন হয়েছে, মাত্র 11 মাস আগে গত ফেব্রুয়ারি। সিপিএম এর পতাকা লাগাতে দেয় না, জনসভাতে আসতে গেলে পরে গাড়ি ভাড়া দেয় না, অটোতে উঠতে দেয় না, কেউ বা সাহস করে গাড়ি দিল, অটো দিল, তারপরে তাকে রাস্তায় নামতে দেওয়া হয় না। কারোর দোকানের সামনে বা কারোর দোকানে বসে এরকম কিছু আলোচনা হলো ভোট সম্পর্কে, তিনি যদি বিজেপির বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে কোনো কথা বলেন, সে দোকানদারকে দোকান খুলতে দেওয়া হয় না। রেগা কারো দয়া দাক্ষিণ্য না, এটা আইন, এটা অধিকার। যাদের জব কার্ড আছে সে যদি চায়, সরকার বাধ্য তাকে 100 দিন কাজ দিতে হবে, এটা আইন। এটা মন্ত্রীর দয়া না, ডিএম বা বিডিও তাদের দয়া দাক্ষিণ্য না। কিন্তু বিরোধী দল করেন, সিপিএম করেন না, রেগা পাবে না, করলেও মজুরি পাবে না, ঘর পাবে না। বিপিএল কার্ড, নতুন করে কাউকে বিপিএল কার্ড দেওয়ার কথা না, আগে থেকে সে বিপিএল হিসাবে সমীক্ষা হয়ে বিপিএল কার্ড পেয়েছে, তাকে বাতিল করে দিতে হবে, সব অন্যায়। কিন্তু তার বিচার এই ত্রিপুরার যে নাই। এরকম অবস্থায় গত ফেব্রুয়ারিতে ভোট হয়েছিল, সিপিএম এর মিছিলে লোক দেখা যায়নি, কিন্তু কে জিতেছে? আজকের ঋষ্যমুখের বিধায়ককে শ্রদ্ধেয় অশোক মিত্র। তার মানে এটা প্রমাণিত 5 বছরের এত দমন, পীড়ন, হুমকি, 5 বছর এত বঞ্চনা সত্ত্বেও ঋষ্যমুখ কেন্দ্রের মানুষ বুক চিতিয়ে
একেবারে নীরবে শপথ গ্রহণ করে জানা আমরা জেতাবই। ত্রিপুরাজ্যে এরকম আরো বহু জায়গাতে এর সম্মুখ হতে পারত, কিন্তু সব জায়গাতে সমানভাবে মানুষ ঐক্যবদ্ধ হতে পারেনি। হতে পারলে পরে আজকে বিজেপি সরকার হতো না। তাহলে 11 মাসের মধ্যে সে লোকগুলো বিজেপিতে চলে গেছে, বা চলে গিয়ে থাকলে পরে 11 মাসে তো কিছু একটা বিজেপি সরকারকে দেখাতে হবে। কিছু দেখিয়েছে কি এই 11 মাসের ত্রিপুরাজ্যের মধ্যে? কোনো পরিবর্তন হয়েছে? রেগার কাজ কি বেড়েছে? ঋষ্যমুখের কোন গ্রামে ডজন ডজন চাকরি এসেছে? নতুন কোন প্রকল্প হয়েছে? পেট্রোল ডিজেলের কথা শুনেছেন, মোদী সরকার আসার আগে 33 টাকা 35 টাকা ছিল, এখন 3 গুণ বেড়ে 100 টাকার উপরে। তেল, ডাল, লবণ, মরিচ, জীবনদায়ী ওষুধ থেকে কৃষকদের সার, ওষুধ, বিষ সবকিছু মাঙ্গা, তাও পাওয়া যায় না। রোজগার নাই, তারপরে আবার জিনিসপত্রের দাম 3 গুণ 4 গুণ। তারপরে আবার হলো বুইফোর জননির্বাচিত সাংবিধানিক সংস্থা না, প্রত্যেক ভিলেজে, প্রত্যেক পঞ্চায়েতে এরকম কিছু শক্তি, এরকম কিছু ক্ষমতাধারী মানুষ, তারা জনগণ দ্বারা নির্বাচিত না। তারা কারা আপনারা জানেন? তারা শুধু মোটর স্ট্যান্ড চালায় না, এরা মোটর স্ট্যান্ড চালায়, এরা ওই ব্লক চালায়, তারা পিডব্লিউডি অফিস চালায়, তারা এগ্রিকালচার অফিস চালায়, তারা পঞ্চায়েত চালায়, তারা ভিলেজ চালায়, এরা শিক্ষা দপ্তর চালায়, তারা চালায় সবকিছুতে। তাইলে গত ফেব্রুয়ারির পর বিজেপির চরিত্র পরিবর্তন হওয়ার কারণে এই রাজ্যের মধ্যে তারা এমন কিছু ভালো কাজ করেছে, সেই কারণে তাদের পক্ষে লোক বেড়ে গেছে বা বেড়ে যাবে, এরকম কোনো ঘটনা তো ঘটেনি। তো এরকম একটা পরিস্থিতিতে ত্রিপুরাজ্যে আর একটা নির্বাচন এসেছে 11 মাস বাদে। বিধানসভা নির্বাচনের এখন লোকসভা নির্বাচন। লোকসভা মানে হলো আমাদের দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ প্রতিষ্ঠান, সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের দেশের শাসক দল বলে কি বলে? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, বিকশিত ভারত। তারা বলে নাকি অমৃতকাল। অমৃত ফল কেউ দেখেনি, কিন্তু আমাদের বাপ দাদা ঠাকুর দাদারা সেভাবে তাদেরও বাপ ঠাকুর দাদার থেকে শুনে এসছেন, অমৃত ফল খেলে পরে অমর হয়ে যায়, আর মৃত্যু হয় না। অর্থাৎ ভারতবর্ষটাকে অমৃতকালের মধ্যে নাকি তার মানে নিয়ে এসছেন। অমৃতকালের মধ্য দিয়ে আমরা চলছি, এই জায়গায় নিয়ে গেছি। তাহলে এই অমৃতকালে যে শাসক দল দেশের 140 কোটি মানুষকে এমন একটা উচ্চ পর্যায়ে উন্নীত করেছেন, এই দেশের মানুষকে তো আর জবরদস্তি করে যোগদান সভাতে নিয়ে যাওয়ার প্রয়োজন নাই। মুখ্যমন্ত্রী বা বড় বড় নেতারা যারা এয়ার কন্ডিশন ঘরে থাকেন, এয়ার কন্ডিশন গাড়িতে চড়েন, কষ্ট করে নির্বাচনের সময়ে, গরমের সময়তে দিন রাত খাটা দরকার নাই।
তাদের সাঙ্গপাঙ্গদের নানা রকম বুদ্ধি বাতলিয়ে দিয়ে ঘরে ঘরে এদেরকে পাঠিয়ে যে না তাদের মিটিংয়ে যেতেই হবে, তাদের যোগদান সভাতে উপস্থিত হতেই হবে, যারা খুশি একবার ভোট দেন। যোগদান সভাতে গিয়ে একবার তার নেতাদের সামনে হাসি হাসি মুখে ছবি তোলাতে হবে। কেন? এত ভালো কাজ করে থাকলে পরে অমৃতের সন্ধান দেওয়ার পর এত পরিশ্রম করার, এত জবরদস্তি করার, এত চোখ রাঙানোর, মানুষকে হয়রানি করার তো কোনো প্রয়োজন নেই। কিন্তু নরেন্দ্র মোদী ডাক্তার মানিক সাহাদের এটা করতে হচ্ছে এই নির্বাচনে। কেন? কারণ তাদের প্রত্যেকটা প্রতিশ্রুতি ফাঁকা, তাদের প্রত্যেকটা দাবি অন্তঃসার শূন্য বা চুচা। বাস্তবের নিরিখে তাদের আমলে মোদির 10 বছরে বা ত্রিপুরাজ্যের এই 6 বছরে সে সাফল্য নেই। আমাদের চোখের সামনে দেখলে আমরা দেখি। ওরা মানুষকে বলে এই তো দেখুন না জুলাইবাড়ি থেকে বিলুনিয়া অব্দি কি ধরনের একেবারে সোজা এয়ারপোর্টের মতো রাস্তা। বিজেপির কি কৃতিত্ব আছে? বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে এই কেন্দ্রের প্রাক্তন যিনি প্রতিনিধি বহু বছরের শ্রদ্ধেয় কমরেড বাদল চৌধুরীর নেতৃত্বে তিনি যখন পূর্ত দপ্তরের মন্ত্রী ছিলেন, লড়াই করে রাজ্যের মন্ত্রিসভা এবং আমরা সাংসদরা দিল্লিতে, রাজ্যের জনগণ তৎকালীন ইউপিএ সরকারের সময়তে এবং পরবর্তীতে এই বিজেপি সরকার আসার পরও তাদের প্রতিশ্রুতি দিতে বাধ্য করিয়ে, মঞ্জুর করিয়ে এই রাস্তাগুলোর ডিপিআর করা, এস্টিমেট করা, অ্যালাইনমেন্ট করা, এগুলি আমরাই করিয়ে গেছি। তাদের আমলে শুধু রূপায়ণ হয়েছে। এটা সরকার যে কোনো সরকার থাকতে পারে, তার বাইরে দেখা কিরকম কিছু উন্নতি। এটা স্কুল হোক, হাসপাতাল হোক, বাজার হোক, কর্মসংস্থান হোক, জলসেচ হোক, বিদ্যুৎ সম্প্রসারণ হোক, নতুন অঙ্গনওয়াড়ি হোক, হয়েছে কিছু? কিচ্ছু হয়নি। জনগণের কিচ্ছু হয়নি, সমষ্টি উন্নয়নের কিছু হয়নি। কিন্তু নাম বলার দরকার নেই, সবার নাম আমি বলতেও পারবো না। সোনাইছড়ি হোক, রতনপুর হোক, ঋষ্যমুখ হোক, নল্লুয়া হোক, হরিপুর হোক, মতাই হোক, প্রত্যেক পঞ্চায়েতে, প্রত্যেক ভিলেজে মুষ্টিমেয় হাতে গোনা কিছু লোক রাতারাতি, তারা চাকরিও করেন না, তারা চেয়ারম্যানও না, তারা মেম্বারও না, জননির্বাচিতও না, তারা গাড়ির মালিক, বাড়ির মালিক, শহরে জায়গা কিনছে, ব্যাংকে ব্যাংকে তাদের জমা হচ্ছে। কার টাকা, কার অর্থ? জনগণের সমস্ত সম্পদ লুট করে গণতন্ত্রকে টুটি চেপে ধরে। এই যে গণতন্ত্রের টুটি চেপে ধরে, শুধু বিরোধী দলের সমর্থক না, শাসক দলের কথা বলছি। বিজেপিকে যারা ভোট দিয়েছেন, যারা, তাদের কথাও কি তারা শুনছে? তাদের কান্নাও কি তারা শুনে? তাদের সুখ দুঃখের কথাও তারা আমল দেয় না। এটাই হলো
গণতন্ত্র হরণ। এটাই হলো সংবিধানকে অচল করে দেওয়া, এটাই হলো একনায়তন্ত্র। তাইলে আপনার গ্রামের মধ্যে, আপনার বিধানসভা কেন্দ্রের মধ্যে, আপনার মহকুমাতে এইভাবে চুনোপুটি কিছু তারাই যদি আপনার জীবনকে উষ্ঠাগত করে, আজকে সারা দেশে জাতীয় ক্ষেত্রেতে মোদি, অমিত শাহ, মানিক সাহা, বিপ্লব দেবরা গণতন্ত্রের উপরে আরো কত বড় আঘাত হানছে। দেশের ভবিষ্যৎ তার সামনে কি ধরনের অন্ধকার উপস্থিত করছে, দেশের নতুন প্রজন্মের সামনে কি ধরনের একটা অনিশ্চয়তা খাড়া করছে। আজকে সেটাই হলো আমাদের দেশের সামনে বিপদ। পার্লামেন্টের মধ্যে কথা বলতে দেয় না, বিধানসভাতে কথা বলতে দেয় না। এই যে ত্রিপুরা বিধানসভা, আমরা 3 জন সদস্য এখানে আছি। অশোক দা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন শিক্ষক। আমরা অপেক্ষাকৃতভাবে বয়স যাদের আমাদের কম, এখনো মন মেজাজ বা রাগ সেগুলো সামলাতে পারি না। আমরা হয়তো কিছু কটু কথা বলি, অশোকদার মুখে তো এগুলো আসে না। তিনিও যখন কাজের কথা তুলেন, হাসপাতালে নার্সের কথা বলেন, রাস্তাঘাট মেরামত হয় না এ কথাগুলি বলেন, কেন বেকারদের চাকরি হয় না কথা বলেন। এই ত্রিপুরা বিধানসভাতে কিভাবে খিস্তি খেয়র করে সাংবিধানিক উপায়ে আমরা যারা বিধায়ক আছি জনগণের প্রশ্ন তুলব, এই প্রশ্ন ওরা উত্থাপন করতে দেয় না, প্রশ্নের জবাব তারা দেয় না। তথ্য প্রমাণ সহ বিভিন্ন বিষয় অবস্থান করে নিয়ম অনুযায়ী তার জবাব দিতে হয়, দেয় না। পার্লামেন্টের ক্ষেত্রে এটা আরো ব্যাপক, এবং সেই পার্লামেন্টকে ব্যবহার করে নরেন্দ্র মোদীরা গত 10টা বছর পার্লামেন্ট শুধু 1950 ইংরেজিতে সেই প্রজাতন্ত্র দিবস যে আমরা প্রত্যেক বছর 26 জানুয়ারি আমরা উদযাপন করি, 1950 ইংরাজির 26 জানুয়ারি যেদিন আনুষ্ঠানিকভাবে এই সংবিধান আমরা গ্রহণ করেছি, সেদিন থেকে আমরা উদযাপন করি। তার মানে 1950 ইংরেজিতে যে সংবিধান তৈরি হয়েছে, আইন তৈরি হয়েছে, এটাই চলতে থাকবে আগামী 100 বছর, আগামী 150 বছর, 200 বছর, তা নয়। এই সংবিধান যুগের তালে, সময়ের তালে, মানুষের চাহিদা মেটাতে, সারা পৃথিবীর সাথে লয় রেখে এ দেশটাকেও সামনের দিকে নিয়ে যেতে পার্লামেন্টে চর্চা হবে, পার্লামেন্টে বিল উত্থাপন হবে। সে বিল শুধুমাত্র 543 জন লোকসভার সদস্য বা 2.5 শতাধিক রাজ্যসভার সদস্য পার্লামেন্টের 2টা কক্ষে আলোচনা করে তারপরে ভোটাভুটি করে পাশ করাবেন তা নয়। প্রয়োজনে অতীতে বহুবার হয়েছে সেই বিলগুলো অর্থাৎ আইনগুলো জনগণের সামনে উপস্থিত করে, এটাকে বলা হয় পাবলিক হিয়ারিং, জনশুনানি করে জনহিতে, দেশের কল্যাণে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিজ্ঞান, সমস্ত কিছুতে আলোচনা হবে। গত 10টা বছর পার্লামেন্টে এগুলি হয় না। বিজেপির অফিসে যা ঠিক হয়ে আসবে, নরেন্দ্র মোদী, অমিত শাহ
মগজ থেকে যা বেরোবে এটাই আইন। এটা নিয়ে পার্লামেন্টে কোনো চর্চা হয় না। যদি প্রশ্ন তোলা হয় বিনা অজুহাতে বা ঠুনকো অজুহাতে এদেরকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়, সাসপেন্ড করা হয়। গোটা অধিবেশন, এই যে শেষ অধিবেশন গেল, 140 জনের বেশি সাংসদ, তাদেরকে গোটা অধিবেশনের জন্য বের করে দিয়ে 16টা এরকম আইন পাশ করেছে। আর 16টা আইন হলো জনহিতে না, জনগণকে আরো কুণ্ঠাসা করার, জনগণের উপরে আরো বোঝা চাপানোর জন্য, জনগণের মুখ বন্ধ করার জন্য, প্রতিবাদী কণ্ঠকে রুদ্ধ করে তাদের ঠেঙ্গানোর জন্য। কারণ তথাকথিত তাদের রাষ্ট্রবাদী চিন্তা, রাষ্ট্রবাদী ব্যবস্থার আড়ালে মোদি যোগ শুরু করতে হবে। ওই অমৃতকাল না, মোদি কাল শুরু করতে হবে, যাতে এই দেশে এই যে অবাধ গণতন্ত্র, অবাধ ভোট, ভোট মানে হলো যেমন বিভিন্ন ধর্মের, হিন্দু ধর্ম যারা করেন, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজা বা দিওয়ালি সর্বোচ্চ ধর্মীয় উৎসব। এটা সে ধর্মীয় গণ্ডির বাইরে গিয়েও সার্বজনীন উৎসব। শুধু হিন্দু না, অন্যান্য ধর্মাবলম্বীরাও এই উৎসবের পার্বণের দিকে তাকিয়ে থাকেন। যেমন মুসলমানদের ক্ষেত্রেতে ঈদ, খ্রিস্টানদের ক্ষেত্রেতে ক্রিসমাস। 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন আগরতলার যেখানে কেক বিক্রি করা হয়, রাত্র 1টা অব্দি লাইন ধরে কেক কেনেন। যারা এই কেক কিনতে যান সেদিন সবাই খ্রিস্টান না, হয়তো 1-2 খ্রিস্টান থাকেন, বাকি 99 জনই হলো অখ্রিস্টান। কিন্তু উৎসব সবার। ঠিক তেমনি গণতন্ত্রের ক্ষেত্রেতেও লোকসভা নির্বাচন সর্বোচ্চ গণতান্ত্রিক উৎসব। আর সেই উৎসবে আজকে ভীতি, সিপিএম এর মিছিলে যেতে পারবে না, মিটিংয়ে যেতে পারবে না, গাড়ি দিতে পারবে না, ভোট কেন্দ্রে যেতে পারবে না। আগরতলাতে 7 রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। 7 রামনগর বিধানসভা কেন্দ্রের একটা এলাকা বিশাল মুসলিম পাড়া, রাজনগর নামে এক বর্ডারের মধ্যে। আজ থেকে দিন 4 আগে মুখ্যমন্ত্রী একটা মিটিংয়ে যাবেন, সবাইকে ফরমান জারি করে দেওয়া হয়েছে। কিছু কিছু হিন্দু পরিবারও ওই রাজনগরে আছে। হিন্দুদের সেরকম বলা হয়নি, তাদেরকেও বলা হয়েছে যাওয়ার জন্য, কিন্তু খ্রিস্টানদের বলা হয়েছে যেতে হবে। সাথে প্রত্যেকে ভোটের পরিচয়পত্র বা এপিক কার্ড নিতে হবে। যারা ভোটার সেটা অন্য জায়গায় গেলে চলবে না। যারা খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, অটো চালক, গাড়ি চালক, কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি, বাইরে বাইরে কাজ করে, বলছে না, সেদিন থাকতে হবে। সেখানে গিয়ে আই কার্ড জমা দিতে হবে। এদেরকে বলছে আই কার্ড জমা দিয়ে যাও। আর 19 তারিখ ভোট, এই ভোটে আসতে হবে না, তোমাদের ভোট হয়ে যাবে। আর কেউ যদি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য সাহস করে, এনআরসি লাগিয়ে তোমাদের পরিচয়পত্র এই নাগরিকপত্র বাতিল করা হবে।
কেউ কেউ সাহস করে কথাগুলি বলতে পারছেন, অনেকে ভয়ে বলতে পারছেন না। গণতন্ত্রের উৎসবে এইভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়া হবে কেন? কারণ জবরদস্তি করে যদি তারা ভোটের বৈতরণী পার না হতে পারে। এখানে মৃদুল বলেছেন, কংগ্রেসের জেলা সভাপতি, আপকি বার 400 পার। এদের যদি আত্মবিশ্বাস থাকে, কোনো চায়ের দোকানে এই রতনপুর বাজারে যদি খুব ভালো চা বানায়, সাইনবোর্ড লাগাতে হয় না, আমার এখানে খুব ভালো চা পাওয়া যায়। গোয়াল যারা দুধ বিক্রি করে, যারা সৎ জল মিশায় না, তাদের পিঠে স্টিকার লাগাতে হয় না, আমি জল মিশাই না। সেই চাওয়ালা, সেই দুধওয়ালা মানুষই তার কাছে যাবে। আজকে নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টিরও একই অবস্থা, তাদের কেউ বিশ্বাস করে না। এই স্বৈরতান্ত্রিক কায়দায় আজকে দেশের কৃষকদের মাথায় বাড়ি দিয়েছে। 2 কোটি বেকারদের চাকরি দেবে বলে বেকারদেরকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে। এই এশিয়া মহাদেশের সবচেয়ে বেশি বেকার আজকে আমাদের ভারতবর্ষে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা এই ভারতবর্ষে। তারা কারা? শিক্ষিত যুবক, অর্ধশিক্ষিত যুবক, ক্ষেত মজুর, দিন মজুর। জীবনের অনিশ্চয়তা তাদেরকে এইভাবে অস্বাভাবিক মৃত্যুর দিকে ঠেলে দেয়, হানাহানির দিকে ঠেলে দেয়। ধর্মের দোহাই দিয়ে এদেরকে ভাগ করে এই রাম মন্দির করে, এতে কিছু করার পরও তাদের আত্মবিশ্বাস নেই। কাজেই কালো টাকার খেলা খেলো। আর ত্রিপুরাজ্যের মতো যেখানে সরকার আছে, এই সরকার যেখানে আছে, এরা সমস্ত প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে ভয়ের পরিবেশ, ভীতির পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ কায়েম করে জেতার চেষ্টা করো। আর মানুষ যদি একটু সাহস করে ভোট দিতে পারে, 2023-এ আপনারা দেখেছেন বিজেপির ভোট 51% থেকে নেমে 39% নেমে যায়। ভোট ভাগাভাগি হওয়ার কারণে বৈতরণী পার হয়ে গেল। কিভাবে ভোট ভাগাভাগি হলো জানেন? ত্রিপুরা মথা। ত্রিপুরাজ্যের সরল সিধে মানুষ ট্রাইবেলদেরকে জাতি দফার কথা শুনিয়ে, ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা শুনিয়ে, ত্রিপুরাজ্যের গড়পড়তা সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপির বিরুদ্ধে, কাজে বিজেপির বিরুদ্ধেই প্রকাশ্যে আস্ফালন দেখিয়ে বিজেপিকে হারাতে হবে। কিন্তু সাথে সাথে আরেকটা খেলা করেছে, সেখানে জিতবে না জেনেও এরকম 22টা কেন্দ্রে তাদের প্রার্থী দিয়ে, এই ত্রিশম্বক বিধানসভা কেন্দ্র দিয়েছিল। এখানে আরেকটু যদি হেরফের হতো, এখানেও বিজেপির জেতার একটা ব্যবস্থা করে দিত। এইভাবে বিজেপিকে সংখ্যালঘিষ্ঠ ভোট, তারপরও তাকে আজকে সরকারে বসানোর সুযোগ করে দিয়েছে। আজকে পরিষ্কার, সে বিজেপির কাছে যারা দফার কথা বলে, জাতির কথা বলে, আইডেন্টিটির কথা বলে, চিনি হা, চিনি দফা, তিপ্রাসা, থানসা, কাকে প্রার্থী করল? এই ত্রিপুরা রাজ্য থেকে ত্রিপ্রাসাদের, ককবরকবাসীদের
ভারতবর্ষের সর্বোচ্চ গণতান্ত্রিক মন্দির পার্লামেন্টে কথা বলার জন্য একটাই তো আমাদের সিট, এই পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে। ত্রিপুরামথা যদি সত্যি সত্যি ত্রিপুরাদের প্রতি এতই যদি দায়বদ্ধ, তাদের প্রতি তাদের যদি এতই আবেগ, তাদের জন্য তাদের এতই মাথা ব্যথা হতো, ত্রিপুরাসাদের 14 লক্ষ ত্রিপুরাসাদের মধ্যে এখন কথা বলতে পারে ইংরাজি, হিন্দি, বাংলা, আরো বহু ভাষায় বহু নতুন ছেলে মেয়ে আছে। হাজার হাজার MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে যোগ্যতার সাথে। শুধু ত্রিপুরাসাদের না, ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করতে পারে। কিন্তু ত্রিপুরামথা তাদের মধ্য থেকে একজনকেও উপযুক্ত দেখল না, একজনকেও লোকসভার প্রার্থী হতে পারে এরকম যোগ্য লোক দেখল না। কেন? যদি আত্মসম্মান, আত্মসচেতন মানুষ কাউকে পাঠায়, এমনকি ত্রিপুরামথার ভেতরেও যারা আত্মসম্মান বোধ আছে, আত্মসচেতন, পার্লামেন্টে গিয়ে বিজেপির অঙ্গুলি হেলনে কথা বলবে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না, বিজেপির কথায় উঠবস করবে না। কাজেই এমন লোককে পাঠাতে হবে, এক পারিবারিক স্বার্থ রক্ষা নিজের বোনকে, আরেক হলো বিজেপির ক্রীড়নক। এইভাবে তারা ত্রিপুরামথার পরিবারের লোক, প্রার্থী হলো বিজেপি। এইভাবে ত্রিপুরাসাদের স্বার্থ, ত্রিপুরার স্বার্থ, জনগণের স্বার্থ, গণতন্ত্রের লড়াইকে দুর্বল করেছে। কাজী বন্ধুরা, এই নির্বাচন আমাদের কাছে আমাদের আত্মসম্মান পুনরুদ্ধার করা, গণতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য ইন্ডিয়া জোট, একটা গণতন্ত্রের একটা বুক্ষণ সময়েতে 27টা দল মিলিত হয়ে আমরা এই নির্বাচনে এই পবিত্র যুদ্ধে অবতীর্ণ হয়েছি। সেই যুদ্ধে কাছি হাতুড়া তারকা চিহ্নে আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আবারও সকলকে নমস্কার, অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। और मैं भी जहां खड़ा हूं वहां भी दुख है, आपके बीच में भी दुख है, तो हम बराबरी में आए हैं। आप आए हैं ना? मुझे जानता है या कौन कौन, जरा हाथ उठाओ। मुझे जानता है, जानता है, जानता है, जानता है, जानता है, मुझे जानता है। मानिक बाबू, मानिक सरकार को बोल रहा है कि देखो कुमलम विप्लव को जानता है, त्रिपुरासा विप्लव को जानता है, त्रिपुरासा बुआग्रा को जानता है, त्रिपुरासा मानिक शाह को जानता है, त्रिपुरासा इस धरती को जानता है, क्योंकि वो धरती के पुत्र है, धरती की बेटी है। मेरे मित्रों, आज इस कार्यक्रम में हमारे बीच जो ऐतिहासिक कार्यक्रम हो रहे हैं उसमें एक ऐतिहासिक दृष्टि है, ऐतिहासिक विषय है। उसमें क्या है? आज खुमलन के इस मैदान में त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह भी है, हमारे महाराजा वीर विक्रम किशोर मानिक्य के नाती और महाराज किरीट विक्रम विभूत विका जो बेटा मेरा दोस्त बुआग्रा भी बैठे हैं, और साथ ही साथ हमारे प्रदेश के अध्यक्ष राजीव भट्टाचार्य जी बैठे हैं, हमारे बीके रंखल जी जो कि त्रिपुरामथा का अध्यक्ष बैठे हुए हैं, प्रेम कुमार जी IPF के अध्यक्ष बैठे हुए हैं, हमारे बीच में
जगदीश जी बैठे हैं, जगदीश वर्मा जी जो एडीसी का प्रेसिडेंट चेयरमैन है, हमारे पूर्णचंद्र जमातिया जिनका नाम ही पूर्ण है, वो सबको पूर्ण कर देता है, ऐसा सीएम है हमारे पास। हमें आओ मानिक सरकार, और जो कांग्रेस के नेता देखो आके हम कहां बैठे हैं, आपको मालूम ही नहीं है। आप कल बोल रहे थे कहीं त्रिपुरा में महाराज प्रद्युत किशोर मालिक ने बेईमानी किया है। अरे उस राज परिवार में बेईमानी का खून नहीं है, आपके खून में बेईमानी है, आपके खून में बेईमानी है। आपने 25 साल राज किया, इससे पहले 10 साल राज किया तो जनजाति के साथ बेईमानी किया है। आपने जो बेईमानी किया है, इसलिए आप बेईमान को पहचानता हो। विप्लव देव जो टिप्रासा को प्यार करता है उसको जानता है, इसलिए हम मुबागरा को प्यार करते हैं मेरे मित्रों। उसी कारण से हम मुबागरा को और विभू देवी को प्यार करते, क्योंकि मैं उनका बेटा नहीं हूं, किंतु महारानी विभू देवी मुझे बेटे जैसा सम्मान आदर करता है। इससे बड़ा भाग्य मेरे जीवन में क्या हो सकता है मेरे मित्रों। मैं प्रार्थी हूं, मैं यहाँ बीजेपी आईपीएफटी और टिप्रासा का प्रार्थी हूं। मैं नरेंद्र भाई मोदी को प्रधानमंत्री बनाना चाहता हूं, क्योंकि नरेंद्र भाई मोदी प्रधानमंत्री बनेगा तो टिप्रासा का भला होगा। अरे महाराज का जो इशू है, जो टिप्रासा के लिए मांग रहा था, अरे मानिक सरकार आपने नहीं दिया, आपने राहुल गांधी ने नहीं दिया। हमारे यशस्वी गृह मंत्री अमित भाई शाह जी ने महाराज प्रद्युत किशोर मालिक को बुला के त्रिपुरा को जनता को जनजाति को सम्मान दिया मेरे मित्रों, सम्मान दिया मेरे मित्रों। इसलिए मैं कहना चाहता हूं खुमलों से, ये जो कल आपने जो बैठ के बेईमानी का पाला जो पड़ा है, आपने बेईमानी किया है जनजाति के साथ, मैं बार बार बोल रहा हूं। उसके बाद और दूसरा बात बोलता है क्या, त्रिपुरा में बच्चा बेच के लोग खा रहे हैं। किसका बच्चा है भाई, किसके घर में पोता हुआ, किसके बेटी को आपने बेचा, किसी ने बच्चा